আশা করি আমরা লাইভে ঢুকতে পারছি। লাইভে আসসালামু আলাইকুম। এখন আমরা লাইভে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠানটি শুরু করতে একটু দেরি হয়ে গেল, কারণ নেটওয়ার্কের খুব সমস্যা। আমরা প্রথমে একটু অনুষ্ঠানটা শেয়ার করে নেই সবাই, তাহলে হয়তো আমাদের সাথে অনেকেই জয়েন করতে পারবে, দেখতে পারবে সরাসরি। সবাই আমরা শেয়ার করি। ওকে, আমরা শুরু করছি ইনশাল্লাহ। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সৌদি আরব, সুদূর আমেরিকা এবং বাংলাদেশ, তিনটি দেশে আমার নাট্যগুরু এস এম সুলাইমান এবং থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা, নাট্যকার, নির্দেশক, ওনার স্মরণে এবং ওনাকে নিয়ে আমরা আজকে একটি আড্ডা দিব। আজকে এমন একটি দিন, গত দুদিন আগে 22 তারিখ ওনার প্রয়াণ দিবস ছিল এবং ঠিক আজ থেকে দুদিন পর 28 তারিখ ওনার জন্মদিন। আমি ঠিক মাঝামাঝি সময়টা বেছে 29 তারিখ, 29 তারিখ, সরি 29 তারিখ। যাই হোক, আমি মাঝামাঝি সময়টা বেছে নিয়েছি এই কারণে যে প্রয়াণ দিবস মানে আমরা চিন্তা করি যে একটু দুঃখ কষ্ট, আবার জন্মদিনটা মানে আনন্দ ফুর্তি এরকম। আমরা আসলে এস এম সুলাইমান ভাইকে আনন্দের সাথে স্মরণ করি, আমি করি বিশেষ করে, কারণ ওনার কাছ থেকে আমরা যা পেয়েছি এটা অনেক 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 পাওয়া আনন্দেরই ব্যাপার। সুতরাং এই দুটা দিবসের মাঝামাঝি আমি আজকে আপনাদের সাথে যারা এসছেন, একজন অত্যন্ত প্রবীণ সৌদি আরবের অত্যন্ত গুণীজন কবি শাহজাহান চঞ্চল ভাই। আমি ওনার সম্বন্ধে একটু বলি। আমি বলি যে একটু যে আমি এখানে সুলাইমান ভাইয়ের একটি নাটক খেপা পাগলার পেঁচাও সৌদি আরবের মতো জায়গায় রিয়াদে মঞ্চস্থ করেছি। সেইখানে নাটক শেষ হওয়ার পর চঞ্চল ভাই হঠাৎ দৌড়ে গিয়ে মঞ্চে উঠে আমাকে জড়িয়ে ধরল এবং বলল যে সরল ভাই, আজকে প্রায় 30 থেকে 40 বছরের মাঝামাঝি একটা সময় পরে আমার মনে হলো যে আমি এস এম সুলাইমানকে আবার রিয়াদের মঞ্চে দেখলাম। আমি এর আগে জানতাম না যে চঞ্চল ভাইয়ের সাথে সুলাইমান ভাইয়ের একটা সম্পর্ক বা যোগাযোগ ছিল। আসলে সেই সময়টা কতটা আনন্দের, আশা করি আজকে আমরা যারা এখানে আছি, আনিকা, ওয়াজ সিদ্দিকী, সুজন, অনেকটা ফিল করতে পারতেছি। কারণ আমরা সবাই এখানে, আমরা এই তিনজন, চঞ্চল ভাই তো একটা জায়গায়, আর আমরা তিনজন সুলাইমান ভাইয়ের এত কাছাকাছি ছিলাম এতগুলি বছর, যেটা আসলে একটা বিশাল ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা শুনবো আজকে কথা চঞ্চল ভাইয়ের কাছ থেকে যে কিভাবে সুলাইমান ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো। তারপর আসি আমাদের আজকে, আসলে আমি অনেক ছোট দেখে এসেছি, আমি অনেকদিন যাবৎ বিদেশ প্রবাসী। আনিকা, মাহিন, একা, আমরা তাকে অবশ্য একা নামই বেশি চিনি। আমার সেই 1993-এর শেষ দিকে বা 94-এর প্রথম দিকে গোলাপজান নাটক থেকে শুরু এস এম সুলাইমান ভাইয়ের সাথে যাত্রা। সেই দিন থেকে আমরা
আহ, একাকী দেখেছি। বলতে গেলে অনেকটা কি বলবো যে কোলেই দেখেছি আমরা। সেই জায়গা থেকে আজকে আসলে অনেক আনন্দের বিষয় যে আজকে একা আমাদের মাঝখানে আছে সুদূর আমেরিকা থেকে। এটা আলহামদুলিল্লাহ, এটা আমাদের কাছে অনেক পাওয়া যে তার বাবার সম্বন্ধে সরাসরি তার কাছ থেকে আমরা কথা শুনবো। একা। তারপর আসি সুজন। আসলে সোলেন ভাইয়ের একটা নাটকের কথা আমাদের খুব মনে পড়ে, এটা বিশেষ করে সুজনের সাথে আমার যে সম্পর্কটা, যে রিহার্সাল রুমে ঢুকেই সুজন হারমোনিয়াম আর আমি তবলা নিয়ে বসে পড়তাম। এটা একটা মজার ব্যাপার, যতক্ষণ পর্যন্ত রিহার্সাল শুরু না হতো আমরা টুংটাং করতে থাকতাম। তো সেই জায়গাটায় আসলে এভাবেই বলতে হয় সুজনের পরিচয়টা, যে আসলে নায়ক হয়ে ঢুকার জন্য হয়তো থিয়েটার আর্টে এসেছিল, গায়কই হয়ে গেল, ব্যাপারটা এরকমই। তো এখানে উপস্থিত আছে আজকে সুজন, অত্যন্ত আমার একজন প্রিয় মানুষ। আরেকজন ওয়াদ সিদ্দিকী, সেও সোলায়ন ভাইয়ের সাথে সেই 1994 সাল গোলাপজাম থেকে আমরা একসাথে আছি। আজকে প্রত্যেকের কাছ থেকে আমরা সোলায়ন ভাই সম্বন্ধে কথা শুনবো, গান শুনবো, নাটকের সংলাপ শুনবো। আমার মনে হয় আমি প্রথমেই একাকে দিয়ে শুরু করতে চাই। একা, ও আমার এক জনমের জীবন রে। সোলেন ভাইয়ের সাথে সাথে আমরা যারা থিয়েটার আর্ট ইউনিট, এখানে 3 জন আছি আমরা থিয়েটার আর্ট ইউনিটের, আমার মনে হয় যে ও আমার এক জনমের জীবন দিয়েই আমাদের শুরু এবং এটি আমাদের শেষ। এর বাইরে হয়তো আমরা আর কখনো কোথাও যাওয়ার চিন্তা করি না। আমি আশা করি যে একা তুমি এটা দিয়ে শুরু করো, ও আমার এক জনমের জীবন রে, তোমার বাবার অত্যন্ত প্রিয় একটি গান। ও আমার এক জনমের জীবনে রে, কত ভাঙন গরণ রে, ঘাটে ঘাটে ভিড়ে আমার ভাঙা তরি রে, নানান রঙের বাহারে দেখি হাজার মানুষের, আবার এক মানুষের ভিতর বসত হাজার মানুষের, আমি কোথাও না পেলাম খুঁজে শুদ্ধ মানুষের। ও আমার এক জনমের জীবনের কত ভাঙন গরণ রে, ঘাটে ঘাটে ভিড়ে আমার ভাঙা তরি রে। আমি প্রথমে ধন্যবাদ জানাই স্যার মামাকে আমাকে এই আড্ডায় আলোচনায় অন্তর্ভুক্ত করবার জন্য। আমরা আসলেও তিনজন তো না, 1 2 3 4 চারজন 4 দেশ থেকে আছি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি। অনেকদিন পর আমি সুজন, ফুয়াদ মামা, সারোয়ার মামাকে দেখলাম। তো থ্যাংক ইউ আমাকে এখানে ডাকবার জন্য। তো তারপর কি কন্টিনিউ করবো সারোয়ার মামা কি? হ্যাঁ, তোমার আব্বার সম্বন্ধে একটু বলো। আচ্ছা, রে এটা তো সেরেছে, আব্বার সম্পর্কে কিছু বলো। আচ্ছা, কিছু বলাটা তো একটু ইয়ে হয়ে যায়, দুষ্কর হয়ে যায়, কারণ সম্পর্কটা তো পিতা এবং কন্যার। তো এরকম বিশাল একটা মানে বিশাল একটা সম্পর্ককে কিছুটা কিভাবে কি বলা যায়। একটা কথা বলতে পারি আমি, সেটা হচ্ছে যে আমি আমার শৈশবটা অন্য 10-5টা শৈশবের মতো না, একেবারেই না। এবং তার মূল কারণ ছিল আমার পিতা কেন্দ্রিকই। যেমন সারমাও বললো না যে আমাকে প্রথম দেখে যখন গোলাপজান হয়, তো তখন সম্ভবত আমার বয়স 7। সুজন তখন ছিলে গোলাপজান যখন? আমরা গোলাপ জামে
মানে ওই বছরই চতুর্থতম শো থেকে আমরা দলে ঢুকলাম আর কি। মানে গোলাপজান নামার পর আমরা সেপ্টেম্বরে ঢুকলাম ওই বছরই 95-তে। গোলাপজান বোধহয় এপ্রিল না মেতে নেমেছিল 3-4 হ্যাঁ মাস পর। হ্যাঁ। তো এই গোলাপজানের রিহার্সাল সম্পূর্ণটাই হয়েছিল আমাদের বাড়িতে। আমাদের বাড়ি তখন হাফ ডান ছিল, অর্ধেক করা ছিল, হাফ কনস্ট্রাক্টেড। তো আম, যেখানে ড্রয়িং রুম টাইং রুম হবার কথা ছিল ওখানটাই ছিল রিহার্সাল স্পেস। তো ওখানে রিহার্সাল হতো সকাল, মানে সকাল থেকে না, সারা বিকেল থেকে শুরু হতো এবং রাত রাত অব্দি চলতো। তো আমার বেড়ে ওঠাটাই হচ্ছে রিহার্সাল রুমের ভিতরে। এবং আম, আমি এখন নাটক লিখি, আমি থিয়েটার আর্ট ইউনিটের সাথে যুক্ত। আমার অ্যাক্টিভলি যুক্ত বলা যেতে পারে আমার 15 বছর বয়স থেকে পারফরমেন্সের সাথে। তো আমি যে এখন নাটক লিখছি, যাই করছি নাই করছি, আমার মনে হয় আমার সম্পূর্ণটাই কৃতিত্ব চলে যায় আমার ছোটবেলায়, আমার বেড়ে ওঠাতে। এবং সেটা সম্পূর্ণই সম্ভব হয়েছিল, আম, সম্ভব ছিল আমার পিতা কেন্দ্রিক আর কি, আমার বাবাকে ঘিরে। কারণ রিহার্সাল গুলো হতো ওখানে বাড়িতে, সারাক্ষণ আড্ডা বসতো, গান হতো, যাই হতো না হতো। তো হোয়াট এভার আই অ্যাম টুডে, আমি যদি পয়েন্ট অফ অরিজিন ধরে কথা বলি তাহলে সেটা হচ্ছে গিয়ে আমার পিতার জন্য সম্ভব। ধন্যবাদ একা, আমরা আরো কথা শুনবো তোমার কাছ থেকে। আমরা এখন একটু আসি চঞ্চল ভাইয়ের কাছে। চঞ্চল ভাই এস এম সোলাইমান এবং একজন শাহজাহান চঞ্চল কবি, আমরা এটা শুনতে চাই কিভাবে কোথায় আপনাদের দেখা, কিভাবে কথা বলুন। ধন্যবাদ আমাকে এই মহৎ মানুষটার উৎসব বলেন, জয়ন্তী অথবা প্রয়াণের একটা মিশ্র চাঁদ বলেন, এখানে আমন্ত্রণ আপনাকে খ্যাপাপা পাগলের পেঁচার বা আমি নসরুদ্দিন নাটকে যে আপনাকে জড়িয়ে ধরেছিলাম, আমি এস এম সোলাইমানকে জড়িয়ে ধরেছিলাম এবং তার সবটুকু গন্ধ আমি আপনার মধ্যে পেয়েছিলাম। আপনি যখন কথাগুলো মাহিনকে সামনে রেখে বলছিলেন, আপনি সম্ভবত খেয়াল করেছেন যে আমি চোখে আঙ্গুল দিয়েছিলাম, আমার চোখে এখনো পানি। আমার বন্ধু নয়, আমি তার ভক্ত ছিলাম। তিনি যে রাজনীতিটা করতেন, সমাজপতনের রাজনীতি করতাম, কিন্তু তিনি ছিলেন এক চাতালে, আমি ছিলাম আরেক চাতালে। দুজনের চাতাল ভিন্ন ছিল, কিন্তু আমার ভূমিকাটা ছিল সমাজ পরিবর্তনের। এস এম সুলমানের সাথে আমি 79 to 83 বেজের ছাত্র ছিলাম। 79 আমি সাহিত্য সংস্কৃতি দলগুলোর সাথে জড়িত ছিলাম। সেই সময়ের বিবর্তন সাংস্কৃতিক গোষ্ঠী, তার সাথে আমি জড়িত ছিলাম। আজকে বিবর্তন সংস্কৃতির যে মেজবা কামাল, অধ্যাপক মেজবা কামাল, তিনি ছিলেন সেই সময় বিবর্তন সংস্কৃতির প্রধান। আমি কোন এক সময় সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। আরণ্যকে আমার বেশ কয়েকজন বন্ধু সেই সময় ছিল, এখনো আছে, মূর্তি পুরনো কর্মী এখনো আছে আরণ্যকের। সুলমানের সাথে আমি, ভাইয়ের সাথে আমার যে বোঝাপড়াটা, যে কাছাকাছি আসাটা, তার সমাজ পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, তার জন্য। পাশাপাশি তিনি একজন নাট্যকার। তো ওনার যে কথাটা যেটা ছিল যে শুধুমাত্র নাটকের কলা কৌশল বা নাটকের শিল্প এই বোধটুকু থাকলেই হবে না। এই নাটককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমাজের কাছাকাছি নেওয়ার জন্য, সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে এই নাটককে ব্যবহার করার জন্য একজন ভালো সংগঠক হতে হবে, যে গুণটা সুলাইমানের মধ্যে ছিল। এই
এত সব গুণের কারণে আমি তাকে, যদিও বললাম যে আমাদের চাতাল ভিন্ন ছিল, কিন্তু হৃদয়টা একসাথে ছিল। আমি তাকে টিএসসি দেখেছি একজন ধ্যানমগ্ন ঋষির মতো। তিনি যখন হারমোনিয়ামে হাত দিয়ে চোখ মুদে যখন কোনো সুর ভাসতেন, আমরা ওখানে রিহার্সেল করতাম, সেই সময়টা তাকে মনে হতো আমার কাছে একজন ঋষি মানুষ। আবার কখনো কখনো মনে হতো তিনি একজন তীরন্দাজ। সমাজের যে অসঙ্গতিগুলো আছে সেখানে তিনি দ্রুত বেগে অশ্ব নিয়ে ছুটে যাচ্ছেন। তিনি একটা ভাঙনের সুর দিয়েছেন। এইগুলো দেখে কিন্তু ধীরে ধীরে ওই যে একটা কি গান আছে না, তারে আমি চোখে দেইনি, তার অনেক অনেক গল্প শুনেছি আর গল্প শুনে অল্প অল্প ভালোবেসেছি, সেভাবে ধীরে 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 এস এম সুলেমানকে আমার ভালো লাগা। এরপর সিদ্দিক ভাই আরো অনেক কথা আছে, মাহিন বা ফুয়াদ সিদ্দিকী আছে, সুজন আছে, এদের কথা শোনার ফাঁকে ফাঁকে আমি আরো কথা বলবো। অনেক অনেক স্মৃতি আছে সুলেমান ভাই। আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে মিছিল করেছি একসাথে, সেই কথাও আছে, অনেক কথা আছে। তো আমি আপাতত ধন্যবাদ চঞ্চল ভাই। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ চঞ্চল ভাই, আমরা আবার আসবো আপনার কাছে। তবে মানে আসলেই আজকে একটা গর্বের বিষয় আমি মনে করি, কারণ সৌদি আরবের মতো একটা ইসলামিক দেশে বসে আমি খ্যাপা পাগলার মতো নাটক, সোহেন ভাইয়ের আমিনা সুন্দরীর মতো নাটক আমি মঞ্চস্থ করতে পেরেছি, এবং সেখানে একজন গুণীজন শাহজাহান চঞ্চল ভাইকে সোহেন ভাইয়ের একান্ত ভক্ত বন্ধু যাই বলি না কেন, তাকে আজকে সাথে পেয়েছি। ওনাকে সাথে পাওয়া মানে আমি মনে করি যে পুরা রিয়াদবাসীর কথাগুলি আজকে হয়তো আমরা ওনার কাছ থেকে শুনতে পারবো, কারণ উনি আমার তৈরি, আমি নির্দেশিত বলবো না এই কারণে যে আসলে সোহেন ভাইয়ের নাটক নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা এখনো আমার হয়নি। আমরা আসলে যারা থিয়েটার আর্ট ইউনিটে আছি, আমার সাথে হয়তো ফুয়াদ, আনিকা এবং সুজন একই কথা বলবে, আমরা এখনো মনে হয় সেই দিনের বাচ্চা। আমি সুজনকে যেভাবে দেখেছি 94 সাল থেকে 95 সাল থেকে আজও ওই রকমই মনে হয়, ফুয়াদকেও মনে হয়, আনিকাকেও মনে হয়, আমরা আসলে ওই জায়গাটিতেই মনে আছি। আমাদের মনে হয় না, আমার কাছে বিশেষ করে মনে হয় না যে আমাদের মাঝখানে সোহেন ভাই নাই। আমি কখনো এটা ফিল করি না, কারণ এটা ফিল করলে হয়তো আমি সৌদি আরবের মতো জায়গায়, এটা চঞ্চল ভাই আমার সাথে একমত হবেন, আমি এই দুটা নাটক এখানে করতে পারতাম না। কারণ যাদের নিয়ে আমি এই নাটকটি করেছি, এত কম বয়স, এত মানে অনভিজ্ঞ কিছু অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমি তৈরি করেছি এই দুটা নাটকের জন্য, সেক্ষেত্রে ধন্যবাদ দিতে হয় রিয়াদ বাংলাদেশ থিয়েটার নামে একটি নাট্য দল আছে এখানে, আমি যেখানে 1 বছর কাজ করেছিলাম। তো তারা আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে, সাহায্য করেছে এই দুটা নাটক মঞ্চস্থ করার জন্য। তো তাদেরকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। এবং আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করতেছে উৎসব টেলিফিল্ম। সবচেয়ে মানে আজকে উৎসব টেলিফিল্মের জন্য মনে হয় গর্বের বিষয় যে উৎসব টেলিফিল্মের প্রথম টেলিফিল্ম যেটা হয়েছিল সেই দিনের ভালোবাসা, যার রচনা সেলিম আফসারি, আমেরিকান প্রবাসী, সোহেন ভাইয়ের একান্ত একজন বন্ধু, ভাই বলতে পারি এবং ভক্ত। এই নাটকটা সোহেন ভাইয়ের জন্য একটা ইতিহাস, যে ওনার জীবনের প্রথম এবং দুর্ভাগ্যবশত আমি মনে করি শেষ টেলিফিল্ম সেই দিনের ভালোবাসা। উৎসব টেলিফিল্ম আসলে আজকের এই ইতিহাসটাকে কখনোই হয়তো ভুলতে পারবে না, কারণ উৎসব টেলিফিল্ম এর কি বলবো, কর্ণধার, প্রতিষ্ঠাতা, নির্বাহী পরিচালক যাই বলি না কেন, আমি সারোয়ার সিদ্দিকীর নাটকে প্রবেশটাই হয়েছিল এস এম সুলেমানের মাঝখানে, সুলেমান ভাইকে দিয়ে। এবং সেই সারোয়ার সিদ্দিকী আবার যখন উৎসব টেলিফিল্ম করলো,
উৎসব টেলিফিল্মটাও শুরু করলো ঠিক একই ব্যক্তি এস এম সুলেমানকে দিয়ে। এটা একটা ইতিহাস। এই হয়তো এটা কখনো উৎসব টেলিফিল্ম ভুলতে পারবে না, না ভুলতে পারবে সেলিম আফসারিকে, না ভুলতে পারবে এস এম সুলেমান। এবং এই টেলিফিল্মটির সাথে যারা জড়িত ছিল অভিনেতা অভিনেত্রী হিসাবে, আল্লাহর অশেষ রহমত যে বাংলাদেশের প্রথম সারি প্রায় অনেকজন শিল্পী, বিশেষ করে রাইসুল ইসলাম আসাদ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডক্টর এনামুল হক, প্রয়াত সিরাজুল ইসলাম, এবং আজকে আরেকটু দুঃখের বিষয় যে খুব অকাল প্রয়াত তাজিন আহমেদ, সেলিম মাহবুব, সুজন, ওয়াদ সহ প্রশান্ত, আবু সুফিয়ান বিপ্লব, তারপর আরেক বিপ্লব আছে ফেরদৌস আমিন বিপ্লব, সব থিয়েটারে আর্টের প্রায় তখনকার সময় প্রায় আমি বলবো যে 100 ভাগ কর্মী আমাকে কোনো না কোনো ভাবেই এই সেই দিনের ভালোবাসার সাথে জড়িত ছিল। এবং আমাদের সবার অক্লান্ত পরিশ্রম, এবং বিশেষ করে বলতে হয় যে আমিন আহমেদ আফসারি মেজর অবসরপ্রাপ্ত, ওনার উদ্যোগে আমি এই সেই দিনের ভালোবাসার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে একটি প্লাটুন পেয়েছিলাম, যারা সরাসরি যুদ্ধ করেছে এই সেই দিনের ভালোবাসা। এইটাও আমি মনে করি সোলায়ন ভাইয়ের আরেকটি ইতিহাস, যে আমি এখন পর্যন্ত দেখি নাই কোনো টেলিফিল্ম বা চলচ্চিত্রে যে সরাসরি আর্মিরা পাকিস্তানি এবং মুক্তিযোদ্ধার সেজে অভিনয় করেছে। সেই জন্য আজকের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানাইতে হয় যে ওনার কাছ থেকে আমরা অনুমতি পেয়েছিলাম, উনি আমাদেরকে সাহায্য করেছিল, যার জন্য আমরা এই সুযোগটা পেয়েছিলাম। যাই হোক, অনেক কথা, অনেক বছর আসলে সোলায়ন ভাইয়ের সাথে আমি কাটিয়েছি, এবং কি বলবো আজকে যে আনিকা যেরকম আনিকার বাবাকে পেয়েছে, ঠিক আমিও মনে করি, আমার সাথে একমত ফুয়াদ এবং সুজন, আমরা আমাদের বাবার পরের যে স্থানটি সেটা এস এম সুলেমানকে পেয়েছি। এবং সেই দিন ভালোবাসায় আমাদের সাথে কাজ করেছে রোকেয়া রফিক বেবি। আরেকটা সৌভাগ্য আমাদের যে আমরা পুরো একটা পরিবার, এস এম সুলেমান পরিবার, আমরা একসাথে কাজ করেছি। আর এস এম সুলেমান পরিবার মানে একা বলতে পারবেন আমার মনে হয় যে আমরা মানে থিয়েটার আর্ট ইউনিট এবং সুলেমান ভাইয়ের একা এবং রোকেয়া রফিক বেবি একটা পরিবার। আমি আশা করি ঠিক বলেছি একা, কি বলো? জি, গুড। নিশ্চয়ই। সেই একটা পরিবার আসলে এত সুন্দরভাবে আমরা দিনগুলি কাটিয়েছি। আমি বারে বারে একটা কথা বলি যে আমরা মানে সোলেন ভাই নাই, আমরা ওনাকে প্রয়াত, এই শব্দগুলি আমার ভালো লাগে না বলতে, আমি বলতে চাই না। উনি আছে আমাদের মাঝখানে, অন্তরে, ইনশাল্লাহ শেষ দিন পর্যন্ত থাকবে। যাই হোক, আসলে সোলেন ভাই সম্বন্ধে কথা বলাটা খুব কষ্টকর আমাদের। আমরা সুজনের কাছে চলে যাই। সুজন, একটা গান হয়ে যাক। ধন্যবাদ সারোর ভাই। এখানে একটু গান শুরু করার আগে একটু বলে নিই, আমরা আসলে আজকে এই 22 তারিখে সোলায়ন ভাইয়ের মৃত্যু দিবস পালন করেছি। আর আজকে হচ্ছে 25শে সেপ্টেম্বর। আজকে আমাদের দলের আরেক সদস্য, আমাদের অনেক বড় ভাই ছিলেন সাজু মোদায়েম, আজকে ওনার মৃত্যুবার্ষিকী। 1996 সালের এই দিনে এক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান, এবং সে সময় আমরা হাসপাতালে ওনার সামনেই ছিলাম। আমাদের আমরা 3-4 জন তখন ছিলাম যখন মারা যায়। অ্যাকচুয়ালি দুর্ঘটনাটি ঘটেছিল 20 তারিখে, 4 দিন উনি কোমায় ছিলেন, এবং 25 তারিখে সকাল 10টা এই সময়, যখন আমি, মিল্লাত ভাই আরো 2-1 জন সামনেই ছিলাম। তো আজকে ওনার মৃত্যুবার্ষিকী, তো সাজু ভাইকেও স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে।
সোলাইমান ভাই তো অনেক গান আছে, আমরা সব গানগুলো এখনো চেষ্টা করছি ধরে রাখতে বা বিভিন্ন অনুষ্ঠান করে আমরা গাওয়ার চেষ্টা করি। তো পুরোটা করে না হলে 2 লাইন করে একটু দুই একটা গান শুনলাম। 1997 সালে সোলাইমান ভাই একটি নাটক নামিয়েছিলেন, যেটি হচ্ছে স্বপ্ন দেখো মানুষ। সেই নাটকে আমরা একসাথেই কাজ করেছিলাম, আমি সারোকে আমরা মিউজিক টিমে কাজ করেছিলাম। তো সেটির একটি গান আমি শুরু করছি। অর্ধেক প্রার্থনায় অর্ধেক গানে যত্নে রেখেছি স্বপ্নের মাঝখানে, তোমাকে দেখলে মেলে অমরাবতী, ফিসফিসিয়ে বলে স্বর্গের দুটি। অর্ধেক প্রার্থনায় অর্ধেক গানে যত্নে রেখেছি স্বপ্নের মাঝখানে, তোমাকে দেখলে মেলে অমরাবতী, ফিসফিসিয়ে বলে স্বর্গের দুটি। দুলসে মিয়া 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 সেমিয়া সেমিয়া সেমিয়া। ওঠো না চেপে আমি কাছাকাছি এলে, কুকুরে যেও না যদি মুখ ঢাকি ছিলে, মনের তাপ মেলে ছোঁয়াটুকু পেলে, মহিষী নারী তুমি দুলসে মিয়া সেমিয়া দুলসে মিয়া দুলসে মিয়া সেমিয়া দুলসে মিয়া সেমিয়া দুলসে মিয়া দুলসে মিয়া সেমিয়া দুলসে মিয়া দুলসে মিয়া সেমিয়া সেমিয়া দুলসে মিয়া সেমিয়া দুলসে মিয়া। ধন্যবাদ। ধন্যবাদ সুজন। মানে আমি আসলে এই গানটার জন্য আমি সুজনকে রিকোয়েস্ট করবো চিন্তা করতেছিলাম, কারণ দুলসেনিয়া, আসলে দুলসেনিয়াটাকে ভোলা যায় না। কারণ আমরা আজকে আসলে দুলসেনিয়ার যাত্রী কথা মনে হয়ে গেল, যে আসলে যাত্রী ছিল দুলসেনিয়া, যার জন্য ভালো লাগলো যে যাত্রী কথা মনে হলো অনেকদিন পরে। এবং আসলে সাজু ভাইয়ের কথাটা যখন মনে হলো, আমি আসলে কষ্টের কথাগুলি বলতে পারি না, বলতে চাই না। সাজু ভাইয়ের সাথে আমার লাস্ট কথা, আমরা গোলাপ জানের শো, উনি এসে বললো সারোয়ার, বললাম কি হয়েছে সাজু ভাই? কাজ তো হয়ে গেল। কি হলো? মানে উনি অনেকদিন যাবত বেকার ছিলেন, কাজ পাচ্ছিলেন না। আমি বললাম যে কি কাজ হয়ে গেল? একটা চাকরি পেয়ে গেলাম। আমি তাই নাকি? এটা তো মিষ্টি লাগবে। হ্যাঁ, আমি আজকে রাতে শো করি, চট্টগ্রাম যাচ্ছি, ইনশাল্লাহ ফিরে এসে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। আসলে অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের দুর্ভাগ্য যে উনি আর আসলে ওইভাবে ফিরে আসতে পারলেন না, আর আমাদেরকে মিষ্টি খাওয়াতে পারলেন না। যাই হোক, আমরা ওনাকে অবশ্যই স্মরণ করি, ওনার জন্য দোয়া করি। এবং আমাদের সাথে এই থিয়েটার আর্ট ইউনিটের এসএম সুলাইমান ভাইয়ের সাথে পরে আরো দুজন সদস্য আমরা হারিয়েছি। একজন আমার খুব কাছের মানুষ, কারণ আমি একজন ছোটখাটো তবলাবাদক, আমার সাথে বসে তবলা বাজাতো নিশাদ, তাকে হারিয়েছি। এবং অলককে আমি পেয়েছি একটা বা দুটা নাটকে, মনে শেষের দিকে পেয়েছি, তার কথা স্মরণ করলাম। আমরা গভীর ভাবি তাদের কথা স্মরণ করি এবং তাদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া চাই, যাতে আল্লাহ আমাদেরকে ব্যস্ত নসিব করে। যাই হোক, আমাদের সাথে আছেন আবু বিপ্লব। উনি লিখেছেন, বাহ অনেক ভালো লাগছে, ধন্যবাদ বিপ্লব ভাই। উনিও থিয়েটার আর্ট ইউনিটের একজন সদস্য, সিনিয়র সদস্য। নাজিমউদ্দিন নাইস, কবিতা বিশ্বাস, এসএম সুলাইমান ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা, ভালো আয়োজন, শুভ কামনা।
আরো আছেন মোহাম্মদ সালাউদ্দিন, সাইদ জামান সহ আরো অনেকেই দেখছেন আমাদের অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন, এস এম সুলেমান ভাই সম্বন্ধে জানুন, ওনার গান শুনুন, নাটকের সংলাপ শুনুন। আমি আর ফুয়াদ সিদ্দিকী একই দিনে একই সাথে একটা মজার ঘটনা দিয়ে গোলাপ জানে জয়েন করেছিলাম। খুব সংক্ষিপ্ত আকারে বলি, আমি এবং ফুয়াদ সিদ্দিকী আমার ছোট ভাই, আমরা একই সাথে সোলেন ভাইয়ের সাথে জয়েন করার পরে বললো যে ঠিক আছে তোমরা চলে আসো, কবে? আগামীকাল 7টায়। দুজন গেলাম। যখনই ওনার দরজার কাছে গেলাম, তখন ভিতর থেকে এত সুন্দর পবিত্র কোরআন তেলাওয়াত আসছিল যে আমরা দুজন থতমত খেয়ে গেলাম। আসলাম নাটক করতে, প্রথম দিনই ভিতরে কে মারা গেল, কি করব, ঢুকবো কি ঢুকবো না, না এখান থেকে ফেরত চলে যাবো, কারণ আমরা কাউকে চিনি না এখানে কে মারা গেল, কে কি কি পরিস্থিতি, কি করব। প্রায় কিছুক্ষণ সময় সেখানে কাটালো। তারপর একবার চিন্তা করলাম চলে যাই, থাকবো। ঠিক এই মুহূর্তেই শুরু হলো ও দূরকে মুসাফির। আমি আশা করি সুজন এই গোলাপ জানের প্রথম গানের কলিগুলি একটু আমাদের শোনাও। সেই দিন এই পবিত্র কোরআন তেলাওয়াতের পরেই আমরা এই সঙ্গীত শুনেছিলাম এবং ভিতরে ঢুকে দেখি নাটকের রিহার্সাল গোলাপ জান ও দূরকে মুসাফির। সুজন। আসলে গোলাপজানের গানগুলো তো 60-এর দশকের বিভিন্ন হিন্দি চলচ্চিত্রের গান। এই গানগুলোকে সোলেমান ভাই গানটা নিয়েছেন, সুরটাও নিয়েছেন, কিন্তু সেটার যে উপস্থাপনাটা সেটা কিছুটা সেখানে গিয়েই ওনার ক্যারিসমেটিক ব্যাপার ছিল। যেমন আমরা যে হ্যাঁ বলো। আর হিন্দি গানগুলো 60 শুধু না, 50 এবং 60, তাই না গানগুলো? 50। এখন গানগুলো, হিন্দি গানগুলো নেবার কারণটা কি? কারণটা ছিল হচ্ছে যে গোলাপজান তো পুরান ঢাকার পুরান ঢাকাবাসীদের জীবন, একজন নারীর নারীর জীবনের উপর কেন্দ্র করে। তো তুমি যখন পুরান একটা কোনো লোকালয়কে ধরার চেষ্টা করছো, তখন ইউ কাইন্ড অফ ফাইন্ড দ্যাট মিউজিক, তাই না? তো তখন পুরান ঢাকার মিউজিক তাহলে কি হবে? তখন যেহেতু নগর কেন্দ্রিক, তখন ওই সময়কার সিনেমার গানগুলো নেওয়া হলো, পপুলার হিন্দি সংগুলো। এই কারণে বাংলা নাটকে হিন্দি গানগুলো আসছে। ধন্যবাদ। এবং এই যে গানটি দিয়ে আমরা গোলাপজান নাটকটি শুরু করি, দূরকে মুসাফির, এই গানটির মূল যে সিনেমায় যেভাবে ব্যবহৃত হয়েছে সেটা ছিল ও দূরকে মুসাফির हमको भी साथ ले ले हमको भी साथ। টেক্সটটা ছিল এভাবে। কিন্তু যখন আমরা গোলাপজানে এই গানটি ব্যবহৃত হলো, তখন কিন্তু এই গানটি হয়ে গেল একেবারে সুরটা ঠিক রেখে, কিন্তু এটার বেসটা গেল কমে। এটি নাটকের সাথে আমাদের নাটকের গতির সাথে এবং নাটকের আবহাওয়ার সাথে মিলিয়ে এটা সুরটা ঠিক রেখে গতিটাকে পরিবর্তন হয়ে গেল। আমরা যেভাবে গোলাপজানে এই গানটি हमको भी साथ ले ले रे हमको भी साथ ले ले हमरा हे गाए ও দূরকে মুসাফির। তারপর গোলাপজানের পরে খুব সম্ভবত আমরা কোন নাটক, ফুয়াদ এবার তোমার কাছে আসি? স্বপ্ন দেখো মানুষ।
স্বপ্ন দেখে মানুষ। সরি, বার্থ ফ্যান্টাসি, বার্থ হ্যাঁ, বার্থ না না ফ্যান্টাসি। বার্থ ফ্যান্টাসি। হ্যাঁ, বার্থ ফ্যান্টাসি। হ্যাঁ, বার্থ ফ্যান্টাসি একটা চমৎকার নাটক, সমসাময়িক তখনকার রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে আসলে ওনার লেখা। আমরা এটা সম্বন্ধে ফুয়াদের কাছ থেকে শুনি এবং এই নাটকের একটা ডায়লগ আশা করি ফুয়াদের কাছ থেকে। বার্ড ফ্যান্টাসি নাটকটা আমরা করেছিলাম 18ই মে 1996 সালে, কচিকাচার মিলনায়তনে প্রথম শোটা হয়েছিল আর কি। আর আজকে আমি এই নাটকের ডায়লগ কিছুটা বলবো এই কারণেই যে সোলেমান ভাইয়ের মৃত্যুর পর যে বিষয়টা মানে ব্যক্তিগতভাবে আমি যেটা অনুভব করছি যে সমসাময়িক ঘটনার উপর যে নাটকগুলি আগে হতো, বা সোলেমান ভাই যেভাবে একটা ঘটনা ঘটলেই এটা নাটকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরতেন, সেই ঘটনা সেই নাটকে বা ঢাকা মঞ্চে সেরকম আর এখন আমরা দেখছি না। আমার ইদানিংকালের কিছু ঘটনা, ওদিন আমরা 22শে সেপ্টেম্বর যখন সোলেমান ভাইয়ের লাইভ প্রোগ্রামটা আমরা করলাম, তখন নুপুর আপাও বলছিলেন যে এই যে কিছুদিন আগে একটা ঘটনা, যে খিচুড়ি রান্না করার জন্য আমাদের 1000 লোক যাবে বিদেশে ট্রেনিং দিতে, কুকুর কাটার জন্য ট্রেনিং দিতে যাচ্ছে, যে বিভিন্ন সমসাময়িক ঘটনাগুলি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন, যে আব্দুল মালেক তার কোটি কোটি টাকার মালিক, এই যে ঘটনাগুলি আজকে যদি সোলান ভাই জীবিত থাকতেন, আর সোলান ভাই কিন্তু আমি মনে করি উনি কোনো দলের না, উনি ছিলেন যে ব্যাপারগুলি মানুষের মনে আঘাত সৃষ্টি করত বা প্রশ্ন বৃদ্ধ হতো মানুষের মনটা, সেই ঘটনাগুলি উনি তুলে ধরতেন। তো আজকে যদি উনি জীবিত থাকতেন, আমার মনে হয় ঢাকা মঞ্চ অনেক ভালো ভালো কিছু ব্যঙ্গাত্মক নাটক পেতেন এই ঘটনাগুলোর উপর ভিত্তি করে। ঠিক তেমনি বার্ড ফ্যান্টাসি নাটকটাও তখনকার সময়ে ঘটনাবলীর উপরই একটু ব্যঙ্গাত্মক টাইপের নাটক। আমি তার কিছু অংশ পড়ে শোনাচ্ছি। একটা অংশ যেটা তখন এক সময় ছিল যখন কথায় কথায় গাড়ি ভাঙচুর হতো, হরতাল হতো, গাড়ি ভাঙচুর হতো, এরকমই। তো সেখানে গাড়ি ভাঙচুরের একটা নেতার একটা ক্যারেক্টার ছিল, সেখানে আমি একটু পড়ে শোনাচ্ছি। আরে মিয়া, খবর পাঠালেন ভাঙচুর করুন লাগবো, সময় নষ্ট না করে কামে লেগে পড়ছি। কি কইবেন তাড়াতাড়ি কন, সময় নষ্ট করুন যাইবেন। আরে এইখান থেকে গিয়া আবার ওই জমাদার রোডে গাড়ি ভাঙচুরে কামে লাগুন লাগবে। এই যে গাড়ি ভাঙচুরের ব্যাপারটা, যে একটা নেতা আসছে, এই যে ব্যঙ্গাত্মক ভাবে তুলে ধরছেন, তো এই ব্যাপারগুলি ঢাকা মঞ্চে এই নাটকটা তখন খুবই একটা আলোড়িত নাটক ছিল আর কি। তো সেখানে আরেকটু অংশ আমি, ওখানে একটা সূত্রধরের ক্যারেক্টার ছিল, সূত্রধর এসে ঘটনাগুলি বলে যেতেন আর কি। সেখানে আমি একটু বলি, সাজু ভাইয়ের কথাটা যেহেতু আসলো, আমার যতটুকু মনে পড়ে এই ক্যারেক্টারটা সাজু ভাই করেছিল, সুজনের মনে আছে কিনা। সূত্রধরটা সাজু ভাই। সাজু ভাই করেছিল, ওনার প্রতি শ্রদ্ধা রেখে, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে আমি এই একটা অংশ করছি। হলো না, ঘটনা ঘটতে গিয়েও ঘটল না, মুহূর্তের ভুলে বাচ্চার পজিশন নষ্ট হয়ে গেল, আর সর্বনাশ হয়ে গেল ডাক্তার নবীর কেরিশমা। একটা ঘটনা নিশ্চয়ই জানেন, ক্লিনিকে যত বাচ্চা হয় তার 95% হয় সিজারিয়ান। এই দেশে অব্যাহত সন্ত্রাসের অন্যতম কারণ আমার ধারণায় সিজারিয়ান বেবি। আপনি ভাবুন, সুন্দর সুস্থ স্বাভাবিক পরিবেশের বিপক্ষে একটি শিশু মাতৃগর্ভ থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে দেখছে ছুরি, চাকু, কাঁচি। তো সেই শিশু পরবর্তীতে সন্ত্রাসী হবে না তো যীশুখ্রিস্ট হবে? যাই হোক, যা বলছিলাম, ইতিমধ্যে আরো 3টি মাস অতিক্রান্ত হয়ে গেছে। মোসাম্মদ কুতকুতি বেগমের গর্ভস্থ সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কোনো নামগন্ধ নেই। এই নারী শিশুটি মাতৃগর্ভে দিব্যি আছেন, মোয়া খাচ্ছেন, ভালোই আছেন কুতকুতি বেগম, হাসছেন, কথা বলছেন, গল্প করছেন। পত্রপত্রিকায় এই সংবাদ ফলাও করে ছাপা হয়েছে। গণমূল্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের যোগাযোগ হলো আন্তর্জাতিক পর্যায়ে। আশা করছি একটা কিছু সমাধান হবে। হ্যাঁ ভাই, আসছেন, এসে গেছেন ইউরোপ আমেরিকার বিশেষজ্ঞ চিকিৎসক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডাক্তার মার্টিন, ডাক্তার ডেভিল, ডাক্তার গুরগুরিয়া। জাগো জাগো পুরবাসী।
আর তো কোনো চিন্তা নাই, এসে গেছে তোমার আমার, এসে গেছে তোমার আমার গ্র্যান্ডফাদারের দুলাভাই। এটি ছিল চমৎকার এই জায়গাতে একটি গান। চমৎকার সুজন, ধন্যবাদ। আমরা আবার আসি চঞ্চল ভাইয়ের কাছে। চঞ্চল ভাই বলুন। আমরা আসলে মানে অনুষ্ঠানটাকে জাস্ট একটা আড্ডার মতোই করতে চাচ্ছি, কোনো আনুষ্ঠানিকতা, কোনো উপস্থাপনা ওইভাবে আমি চিন্তা করি না। আমি আমার প্রোগ্রামগুলো আসলে এইভাবেই হয়, আমি আগে থেকে কোনো প্রিপারেশন নেই না। যখন কথা বলার সময় যাকে পাই, মানে উপস্থিত কথাগুলি শুনতে চাই। ঠিক আশা করি আমরা যারা এখানে আছি 5 জন সবাই সেভাবেই মানসিকভাবে তৈরি হব এবং আজকে কথা বলে যাব, গান শোনাবো, সোলান ভাই নাটকের সংলাপ শুনবো, বাস এইভাবেই যাবো আমরা ইনশাল্লাহ। বলেন চঞ্চল ভাই। হ্যাঁ সরোর ভাই, যেটা হলো যে আমাদের দুর্ভাগ্য আজকে এত একটা নন্দনময় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আমরা নেটের অসুবিধার জন্য খুব ভালো করে শুনতে পাচ্ছি না। আমি নিজেই খুব কান পেতে আছি ফুয়াদ, আনিকা, মাহিনের কথা শোনার জন্য, কিন্তু এই কথাগুলো কেটে যাচ্ছে। আমি খুব কষ্ট পাচ্ছি আসলে, কারণ আজকে আমি বলতে আসিনি, আমি আজকে শুনতে এসেছিলাম, কান এবং প্রাণ ভরতে এসেছিলাম, কিন্তু সেই সুযোগটা নেট দিচ্ছে না। তো তারপরে যেটা হলো যে গানগুলো নাটকের সাথে হলো, এবং ফুয়াদ বলে গেল সোলাইমানের নাটকের ক্ষেত্রে যে কেন তিনি গান, মাহিনও একটু সঙ্গ দিল যে কেন এইভাবে গানগুলো ব্যবহার করা হয়েছে। বিশেষ করে গোলাপ জানে পুরনো ঢাকার, আমি পুরনো ঢাকার ছেলে, আমার জন্ম পুরনো ঢাকার গ্যান্ডারিয়াতে। তো সেক্ষেত্রে আমি জানি যে আমরা একটু কোকনি ভাষায় কথা বলতাম, আমাদের বাংলা ভাষার মধ্যে যেটা হলো যে কিছু মিলিয়ে আমরা কথাগুলো বলতাম, এবং আমরা ওই গানগুলো সে পুরনো দিনের সেই সময়ের গানগুলোই কিন্তু শুনতাম। তো আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে আপনারা শুনছেন কি? হ্যাঁ শুনছি, শুনতে পাচ্ছি। বলুন। তো সেই ক্ষেত্রে যেটা হলো যে আমরা কিন্তু ওই সেই 50-এর দশকের ওই গানগুলোই সেই সময় খুব শামসাদ বেগম থেকে শুরু করে অন্যান্য যে গানগুলো পুরনো ঢাকার মানুষ খুব বেশি শুনতাম। সবগুলো বিষয় একজন মানে যে সমাজকে জানে, যে মুন্সিয়ানাটা সুলেমান ভাইয়ের মধ্যে ছিল, করা হয়েছে। আমার সবসময় মনে হয়েছে যে গানগুলো সংলাপ হয়ে উঠেছে, গানগুলো আর কখনো তার নাটকে গান ছিল না, গানগুলো তীক্ষ্ণ সংলাপ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং এখানেই যে মানে একটা ক্যারিসমেটিক ব্যাপার, গানকে উনি সংলাপ হিসাবে ব্যবহার করতে পেরেছেন, এটা কিন্তু অন্য কেউ পারেনি। আমি নাটক পাগল মানুষ ছিলাম, আমি সেই সময় তো একটাই নাটকের মঞ্চ ছিল এলিফ্যান্ট রোডে, সেখানে কিন্তু প্রচুর ভাবে নাটক দেখতাম। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি অন্য নাট্য দলগুলোতে এবং আমার নিজের নাট্য দল যেটা বিবর্তন সংস্কৃতি ছিল, আমরা কিন্তু সেভাবে আসলে পারিনি, সত্যি কথা যেটা। আর সুরমান ভাইয়ের মধ্যে যেটা ছিল, আসলে যারা সৃষ্টিশীল মানুষ তাদের মধ্যে অভিমান থাকে। যারা আপনার কাছ থেকে তারা দেখেছেন, তারা আমার চেয়ে বেশি উপলব্ধি করতে পারবেন, মাহিন তো আরো বেশি করতে পারবে তার বাবাকে, যেটা হলো যে সৃষ্টিশীল মানুষগুলো একটু অভিমানী হয়। সুলমান ভাই কিন্তু তিনি যে আদর্শে বিশ্বাস করতেন, উনি কোনো দলীয় রাজ করতেন না, কিন্তু একটা আদর্শে বিশ্বাস করতেন। এবং মাহিনের যে খালা আমরা জানি, যিনি এখন বর্তমানে মাহিনের খালু মনিরুল ইসলাম, এই ঘরানার সাথেই তো সুলমান ভাইয়ের উঠা বসাটা ছিল এবং তার আদর্শ কেন্দ্রিকই ছিল। এবং আমি আরেকজনকে জানি যার সাথে সুলমান ভাইয়ের খুব সখ্য ছিল, মারুফ চিনু বলে একজন ছড়াকার ছিলেন, বিশিষ্ট ছড়াকার। মারুফ চিনু পরে অধ্যক্ষ হয়েছিলেন, তিনিও অকাল প্রয়াত, তিনিও এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তো একদিকে যখন তার আদর্শের রাজনীতির একটা ভাঙন আসলো, দলের ভাঙন আসলো, দলের বন্ধুরা দুইটা ধারায় চলে গেল, যে বন্ধুদের সাথে একসাথে উনি পথ চলেছেন, একসাথে আদর্শ করেছেন, যদি দলীয় কোনো ছিল না, তার পরিচয় হয়তো ছিল না, একসময় তিনি করতেন ছাত্রলীগ করতেন, এর পরবর্তী পর্যায়ে কিন্তু উনি নাটক পাগল, নাটক নিয়ে ভাঙনটা আসলো
কষ্ট কাজ করেছে, এবং সেই কষ্ট থেকে অভিমান থেকে উনি হয়তো রাগান, এবং এই কথাগুলো কিন্তু ওনার বন্ধুদের কাছ থেকে ওনাকে দূরেও বোধহয় সরিয়ে নিয়ে গেছিল। এটা বেশি অনুধাবন করেছেন। আমি এই বিষয়গুলো কিন্তু কাছ থেকে অনুধাবন করেছি। এবং আসলে মানুষ যখন তার কর্মের ফসলের যে প্রাপ্য, সেই প্রাপ্যটা না পায়, সে কিন্তু সেই যে ফসল উৎপাদন করে সেটা যেই ধরনের হোক, সেই ফসলটা সংস্কৃতির ফসল হোক, জমিতে উৎপাদন করা ফসল হোক, তার ন্যায্য প্রাপ্যটা যদি না পায়, সে মানুষটা কিন্তু কষ্টে থাকে। যেটা আমরা কি পারতাম না সুলেমান ভাইয়ের জীবদ্দশায় তাকে 21 দিতে? তার প্রমাণের 13 বছর পরে গিয়ে তাকে আমরা 21 পদক দিলাম কেন? অভিমানটা থাকতেই পারে। সুলেমান ভাইয়ের জীবদ্দশায় উনি যদি দেখে যেতে পারতেন যে উনি 21 পদক পেয়েছেন, আমার বোধ হয় দ্বিগুণ মাত্রায় ত্রিগুণ মাত্রায় তিনি পথ চলতে পারতেন, আরো দিতে পারতেন সমাজকে। তো আমরা আসলে কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই সমাজ ব্যবস্থাটা আমরা সৃষ্টিশীলতাকে রুদ্ধ করে দিই, সেটা বিভিন্ন কারণেই। এবং আমার যেটা মনে হয়, আমার ব্যক্তিগত যে ধারণা, যে একটা বঞ্চনা নিয়ে, একটা দুঃখ নিয়ে, একটা যন্ত্রণা নিয়ে, এবং তার ভিতরে যে ছিল সমাজ পরিবর্তনে যে আকাঙ্ক্ষা, সমাজকে একটা গতিশীল পথে নিয়ে যাওয়া, ওটা পারেননি। সেই না পারার কষ্টটা নিয়েই উনি সম্ভবত চলে গেছেন আমাদের ছেড়ে। আজকে আমরা তাকে নিয়ে উৎসব করছি, তার জন্ম জয়ন্তী হচ্ছে, প্রয়াণ দিবস আমরা করব, তাকে আমরা স্মরণ করব। কিন্তু সেই স্মরণটা তখনই সার্থক হবে সারোয়ার ভাই, যখন তার আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারবো। আমাদের বোধহয় ফুয়াদ সিদ্দিকী যেটা বলে গেল, যে উনি ব্যঙ্গাত্মক নাটকগুলো, আসলে ব্যঙ্গাত্মক নাটকগুলো দিয়ে বা রূপক নাটককে দিয়ে উনি কিন্তু মানে একেবারে চাবুক দিয়ে সমাজকে আঘাত করেছে, সমাজে করেছে। মানুষের কর্ণ যে বধির হয়েছিল, আমাদের মস্তিষ্ক যে একটা জায়গায় থেমে আছে, সেটাকে কিন্তু উনি সচল করার চেষ্টা করেছিলেন, এবং সেই সচলতা নিয়ে উনি চলে গেছেন। এবং আমরা যারা এখন আছি, আপনারা যারা আছেন তার সঙ্গী সাথী, এবং আগামীতেও যারা থাকে, তার চিন্তাকে, তার আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে যাবে, এটি আমার প্রত্যাশা। আমি আবার ফিরে আসি, আমরা আরো কিছু শুনি সুজনের কাছ থেকে, ফুয়াদের কাছ থেকে, এবং সর্বোপরি মাহিনের কাছ থেকে। যেহেতু মাহিন খুব কাছ থেকে তার বাবাকে দেখেছে, তার অভিমানের কথাগুলো আমি একটু শুনতে যাবো, কারণ আমি দূর থেকে কিছু অভিমানের গন্ধ আমি সুলেমান ভাইয়ের মধ্যে পেয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল ভাই। দেশ আমাকে চিনল না, সারোয়ার, দেশ আমাকে চিনল না। আজকে চঞ্চল ভাইয়ের কথা রেশ ধরে বলতে হয় যে অভিমানটা তার একটা বিশাল এই জায়গাটাই ছিল। কারণ আমি সোলেমান ভাইয়ের সাথে লাস্টের দিকে মিডিয়াতে অনেকগুলি কাজ করেছি, অনেক কাছে ছিলাম, দিন রাত অনেক কাটিয়েছি ওনার সাথে। প্রায় যখন দেখা হতো, ওনার এই কথাটাই আমাদেরকে বলতো, সারোয়ার, দেশ আমাকে চিনল না। হ্যাঁ, দেশ হয়তো চিনেছে, কিন্তু সেটা ওনার মৃত্যুর পর। সেটা আসলে দুঃখজনক। আমি চঞ্চল ভাইকে বলবো, শ্রদ্ধা রেখে বলবো, যে আসলে মরণোত্তর এই যে উপাধিগুলি বা মরণোত্তর যে আমাদের পদকগুলি, আমি এটাতে বিশ্বাসী না। কারণ আমি যদি আমার লাইফে যদি আমার পুরস্কারটা না দেখে যেতে পারি, তা মরণোত্তর পুরস্কার দিয়ে আমি কি করব? এই পুরস্কারটা কার জন্য? আমার ছেলে মেয়ের জন্য, আমার সমাজের জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য? আমার সৃষ্টিটা আমি কতটুকু ভালো করলাম বা করতে পারলাম না, সেই পুরস্কারটা আমি মরা 13 বছর পরে আমাকে 21 পদক দেওয়া হবে, আমাকে বাচ্চাস পুরস্কার দেওয়া হবে, আমাকে অমুক পুরস্কার দেওয়া হবে, আমাকে মানে সম্মানিত করা হবে। আমি এটাতে বিশ্বাসী না চঞ্চল ভাই। আমি মনে করি আমাদের সমাজ অনেক সজাগ হওয়া উচিত, এটা নিয়ে আরো চিন্তা ভাবনা করা উচিত, যে মরণোত্তর শব্দটা এই ক্ষেত্রে আসে না। আজকে শাহজাহান চঞ্চল ভাই একজন কবি, উনি কবিতা লিখেই যাচ্ছেন, মানুষ পড়ে যাচ্ছে, ওনার মৃত্যু 20 বছর 30 বছর পর ওনাকে স্মরণ করা হইলো, উনি খুব ভালো কবি ছিলেন। তাহলে এই মানে ওনার কবিতা পড়তে পড়তে 20 বছর পরে যে আমরা বুঝলাম যে উনি খুব ভালো কবি ছিলেন,
মানে এই একটা কবিতা বুঝতে আমাদের 20 বছর সময় লাগলো, যে ভালো কবি ছিলেন। ঠিক সেই ক্ষেত্রে সোহেল ভাইয়ের ক্ষেত্রে এবং আরো বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে তাই হচ্ছে। আমার একটি আপত্তি, এটা সবসময় আমি বলি যে আমি মরণোত্তর কোনো পুরস্কার বিশ্বাসী না। এটা আসলে অনেকটা আমার কাছে মনে হয় যে উপহাস। আমি মরে গেলাম, আমাকে সান্ত্বনা দেওয়া, আমার ছেলে মেয়ে হয়তো দেখলো পুরস্কার নিয়ে গেল, তারা সান্ত্বনা, আমার বাবা এই পুরস্কারটা পেয়েছে। নো, এটা আমি ডিসলাইক করি, আমার পছন্দ না। যাই হোক, আমরা আসলে একাকে ওইভাবে জানি না, বিশেষ করে আমরা যারা প্রবাসী, কারণ আমরা একাকে আসলে অনেক দিন যাবতই, আমি বিশেষ করে অনেক দূর থেকে দেখেছি, যতটুকু শুনেছি থিয়েটার আর্ট তার নাটক করেছে, তারপরে সিআইডি তার নাটক করেছে। আমি প্রথমেই তার কাছ থেকে তার সম্বন্ধে একটু কথা শুনবো, তারপর একজন নাট্য নির্দেশক, একজন লেখক, আসলে সোলেমান ভাই বিশেষণে তো শেষ নাই, যার জন্য আমি সব বলতে চাই না। গায়ক, অভিনেতা, ওনার মধ্যে কি গুণ ছিল না। এই সবগুলি গুণের সাথে একজন বাবা। এখানে আশা করি যে আনিকা আমাদেরকে একটু বিশ্লেষণ করবে, প্রথমে তার নিজের সম্বন্ধে এবং তারপর একজন এস এম সোলেমান, একজন বাবা। তার সাথে আমি বলে নিই, আমাদের সাথে আছেন জাহিদ হোসেন, থিয়েটার আর্ট ইউনিটের, ধন্যবাদ আপনাকে, চমৎকার আয়োজন। মোহাম্মদ মাহফুজ, উনি দেখছেন আমাদেরকে, ধন্যবাদ। তাজদিদ ইব্রাহিম স্বপ্নিল, ভালো লাগছে, ধন্যবাদ। ইসমাইল সিরাজি, আমাদের থিয়েটার আর্ট ইউনিটের আরেকজন কর্মী, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমরা ফিরে যাচ্ছি আনিকা মাহিন। আমি থিয়েটার আর্ট ইউনিটের সাথে আছি কত আমি জানি না ঠিক। আমার যখন 15 বছর বয়স, তখন খ্যাপা পাগলার প্যাচাল বাবা গত হবার 1 মাস পরে, নভেম্বরে না সুজন? নেই সুজন, সম্ভবত নভেম্বরেই শো হয় আবার খ্যাপা পাগলা প্যাচালের। তো তখন পেছনে বসে গান গেতাম। আমি ছিলাম, সেলিম বাবা ছিল, শিমুলাপা ছিল, সুজন ছিল অবশ্যই, অবভিয়াসলি। তো আমরা পেছন থেকে গান গেতাম। তো ওই থেকে আছি আমি থিয়েটার আর্ট ইউনিটের সাথে পারফরমেন্স। আর আছি বলতে থিয়েটার আর্ট ইউনিটকে আমি জন্ম চিনি বললেই হয়। কারণ যেটা বলেছিলাম একদম শুরুতেই, নাটক গড়ে উঠবার কাজটাই ছিল আমার বৈঠকখানা। তো হ্যাঁ, তো মানে সেটা আজন্ম। সরি আনিকা, সরি আনিকা, মনে হয় জন্মটাই থিয়েটার আর্ট ইউনিটে, হ্যাঁ, মোটামুটি। এরকম। হ্যাঁ, এবং থিয়েটার আর্ট ইউনিট হচ্ছে আমার আসলে, আমি যদি ভাবে সেন্টিমেন্টালি বলছি না, কিন্তু একেবারে আমি সেন্টিমেন্ট দিয়ে বলছি না, কিন্তু আমি যদি তাকিয়ে দেখি, সত্যিকার অর্থে এক্সটেন্ডেড ফ্যামিলি হচ্ছে থিয়েটার আর্ট ইউনিট। আমাদের রোজকার উঠা বসা, চলা বসা, চলাফেরা থেকে শুরু করে যাই যেভাবে দেখি না কেন, এক্সটেন্ডেড ফ্যামিলি থিয়েটার আর্ট ইউনিট আমার। তো আমি থিয়েটার আর্ট ইউনিটের সাথে পারফরমেন্সে আছি 15 বছর বয়স থেকে। আমি প্রথম নাটক লিখি 2014 সালে, যেটা থিয়েটার আর্ট ইউনিট 13তে থিয়েটার আর্ট ইউনিট পরে করে। নাটকটার নাম হচ্ছে মৎস্যকাম। এবং আমার দ্বিতীয় নাটক হচ্ছে ম্যাকাব্রি, যেটা সিএটি, সেন্টার ফর এশিয়ান থিয়েটার করে, সেটা 2014তে। এবং তারপরে আমি আরেকটা প্রোডাকশন থিয়েটার আর্ট ইউনিট করেছি, হ্যানা শাপলা। ওটা গত বছর মে মাসে সুইডেনে স্টকহোমে মঞ্চস্থ হয়েছিল। এবং আমার সর্বশেষ কাজ হচ্ছে সপ্তাহ 3-2 কিছু একটা আগে সারা কেনের সাইকোসিসের একটা অ্যাডাপ্টেশন তৈরি করতে। এই নিয়ে আছি আমি লেখালেখির মধ্যে এই মুহূর্তে। আর আসলে লেখালেখির কথাটা বলতে গেলে একটা কথা বলতে হয় আমাকে, সেটা হচ্ছে যে আমি কখনো ভাবিনি কিন্তু যে আমি লিখবো। লেখা কেন্দ্রিক কোনো ভাবনায় আমার কখনো মাথায় আসেনি। একদম আকস্মিকই হঠাৎ 2013 সালে মৎস্যকাম লেখা হয়। এবং আমি আমার প্রথম কথাটাতে ফেরত যাচ্ছি। আসলে একেবারে আকস্মিক ভাবে লেখা হয়, এবং লিখতে গিয়ে দেখলাম যে হ্যাঁ, লেখাটা আসে, মানে সহজাত আমার জন্য। লেখার প্রক্রিয়াটা অন্তত পক্ষে সহজাত আমার জন্য। এবং আমি যদি এখন দাঁড়িয়ে ভাবি, এটাতে মানে এই পুরো আমার জন্য যে লেখাটা সহজাত একটা বিষয়, এটার পুরো কৃতিত্বটাই চলে যায় হচ্ছে গিয়ে আমার শৈশবে।
কারণ আমি বড়ই হয়েছি থিয়েটার ডেভেলপমেন্টের ভেতর দিয়ে, এবং আমি থিয়েটার যাই হোক থিয়েটার ডেভেলপমেন্টের ভিতর দিয়ে, এবং এটার পুরো কৃতিত্বই একদিক থেকে দেখতে গেলে আমার পিতার, কারণ তাকে ছাড়া সেই আবহটা আমার হতো না ছোটবেলায়। আমার পিতা, বাবা যখন গত হয় তখন তার ঠিক 7 দিন আগে আমার বয়স 15 হয়। 15 বছর বয়সটা অনেক ছোট বয়স, তাই না? বাবা তো শুধু বাবা না, বাবা হচ্ছে একাধারে নির্দেশক, নাট্যকার, লিরিসিস্ট, কম্পোজার, অভিনেতা, গায়ক, অনেক অনেক বিশেষণ আছে ওর। 15 বছর বয়স অবধি আমি যতদিন বাবা ছিল আমার সাথে সবটাই জানতাম, জানা ছিল এটা, দিস সামথিং ইউ টেক ফর গ্রান্টেড। সে তোমার পিতা, এবং সে অনেক কিছু, অথবা সে অনেক কিছু সঙ্গে সে তোমার পিতা। কিন্তু তার চলে যাওয়া আমাকে তার জানার ভেতরে একটা দূরত্ব এনে দিয়েছে। আমি দূরত্বকে খারাপ খারাপ অর্থে বলছি না, কিন্তু ইট ব্রট মি আ ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা আমাকে তাকে উপলব্ধি করবার সুযোগটা দিয়েছে, তার কাজকে উপলব্ধি করবার সুযোগটা দিয়েছে, এবং তার লেখাকে, তার নাট্য সাহিত্য, আমি যেভাবে বলি তার প্রোডাকশনকে উপলব্ধি করবার সুযোগ, তাকে উপলব্ধি করবার সুযোগটা দিয়েছে। এবং এই উপলব্ধি ভেতর দিয়েই আমি এতটা গত 19টা বছর পার করেছি। আমি এখন তো বটেই, আমি খুব রেগুলারলি তার নাটকগুলো পড়ি, যেগুলো মঞ্চস্থ হয়েছে, যেগুলো প্রকাশিত হয়েছে বিশেষ করে। এবং প্রতিবার যে আমি পড়ি আমার ভেতরে নতুন উপলব্ধি সঞ্চার হয়, অথবা আমাকে ইন্সপায়ার তো বলবোই, হ্যাঁ আমাকে ইন্সপায়ার করে ভীষণভাবে, এবং আমি নতুন করে নতুন মাত্রায় রিয়েলাইজ করি তার কাজগুলোকে। ওর নাট্য সাহিত্য বলি, প্রোডাকশন বলি, নাটকের সঙ্গীতের ব্যবহার বলি, নাটকের সঙ্গীত বলি, সব মিলে একটা এন্টায়ার থিয়েট্রিক্যাল ল্যাঙ্গুয়েজ, একটা সম্পূর্ণ থিয়েটারের ভাষা, যার ভিত্তিতে কিনা তার রাজনৈতিক আদর্শের উপরে। এবং ও রাজনৈতিক আদর্শ এবং তার থিয়েটারে তার থিয়েটার নির্মাণ, থিয়েটার সাহিত্য, থিয়েটার অ্যাপ্লিকেশন যাই বলি না কেন, সব মিলে দিস ইজ আ ফিলোসফি অফ থিয়েটার। এবং and this is not only a philosophy of theater and the language of theater, এবং যে কারণে আমার মনে হয় এই ওর কাজগুলো চর্চা হওয়ার ভীষণ জরুরি, জরুরি আমাদের সমাজের জন্য, আমাদের থিয়েটারের জন্য, আমাদের মঞ্চের জন্য। যত বেশি চর্চিত হবে ওর কাজগুলো, তত বেশি আমরা দর্শক হিসেবে, থিয়েটার কর্মী হিসেবে, শিল্পী হিসেবে, মানুষ হিসেবে উন্নীত হবে। ধন্যবাদ। আমরা আবার ফুয়াদের কাছ থেকে কিছু শুনতে চাই। স্বপ্ন দেখো মানুষ, এখানে একটা ছোট্ট মজার ঘটনা আছে। স্বপ্ন দেখো মানুষ যখন নাটকটা লিখবেন, চলেন ভাই একদিন হঠাৎ করে বললো যে চলো ঘুরে আসি। কোথায়? পাবনা। আমরা চিন্তা করলাম হঠাৎ পাবনা কেন, চলো যাই চলো যাই। আমার ঠিক মনে নেই, আমরা থিয়েটারের কয়েকজন গেলাম। তো আমরা পাবনা মানসিক হাসপাতালে গেলাম। আমরা তখনও তো জানি না যে সোলেনার প্ল্যানিংটা কি, কেন মানসিক হাসপাতালে, কি রুগী দেখতে গেছেন না কেউ আছে না কি ব্যাপার আমরা ঠিক বুঝতে পারতেছি। যাই হোক, তো আমরা ঘুরতেছি, বিভিন্ন রুগীর সাথে দেখা করতেছি, কথা বলতেছি, সোলেন ভাই সাক্ষাৎকার নিচ্ছে। এর মধ্যে এক রুগী হঠাৎ করে দৌড়ে এসে বললো, এই দাঁড়ান দাঁড়ান ভাই দাঁড়ান। আমরা বললাম ভাই কি হয়েছে? ওই পাগলটা বাইরে কেন? ওনাকে ভিতরে ঢুকান, আমাকে বের করে দেন, আমি তো পাগল না। সেই থেকেই স্বপ্ন দেখো মানুষ আসলে একজন পাগল মানুষ। সেই পাগল হয়তো এই পাগলটাকেই চিনতে পেরেছিল, কিন্তু কোন দিকের পাগল সেটা হয়তো বুঝে নাই। আমরা জানি যে উনি আসলে কোন দিকের পাগল ছিলেন। উনি সঙ্গীতের পাগল ছিলেন, উনি নাটকের পাগল ছিলেন, উনি মিউজিকের পাগল ছিলেন,
এবং আরেকটা দিক দিয়ে পাগল ছিলেন, এটা আমি খুব ফিল করি, যেহেতু আমি এখন খুব ছোটখাটো কিছু কাজ নির্দেশনার কাজ করি। সেক্ষেত্রে আমি একটা জিনিস খুব ফিল করি সোলেন ভাইয়ের, সেটা হলো যে সুজনও আমার সাথে একমত হবে, নতুনদের নিয়ে কাজ করা। যখনই কোনো প্রোডাকশন থিয়েটার আর্ট ইউনিটের ওনার মাথায় ঢুকেছে, তখনই নতুন কর্মী নিতে হবে, নতুনদেরকে সুযোগ দিতে হবে, নতুনদের নিয়ে কাজ করতে হবে। এটা ওনার একটা পাগলামি, আমি মনে করি খুব মজার পাগলামি ছিল, যেটা আমিও অনেকটা ফলো করার চেষ্টা করি। যে আমি যখনই এই প্রোডাকশন গুলো এখানে সৌদি আরবের মতো জায়গায় করার চেষ্টা করি, আমি নতুন নতুন ছেলে মেয়েদেরকে খুঁজি, তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, তাদেরকে তৈরি করার চেষ্টা করি। আসলে পাগলামি তো পাগলামি, যেদিকেই হোক। সুতরাং সেই পাগলামি থেকেই ওনার সৃষ্টি হলো স্বপ্ন দেখো মানুষ। আমরা এখন ফুয়াদের কাছে যাব স্বপ্ন দেখো মানুষকে নিয়ে। আর তোমার সাউন্ডটা বন্ধ আছে ফুয়াদ। সারোয়ার ভাইকে বলছি, স্বপ্ন দেখো মানুষের কোনো সংলাপ এই মুহূর্তে আমার মনে আসছে না। তা আমি ইঙ্গিত নাটকটা আমাদের হয়েছিল 5ই এপ্রিল 1984 সালে, ঢাকা পথ করেছিল মহিলা সমিতি মঞ্চে। সেই নাটকের কিছু সংলাপ আমি বলছি। তো সুজনকে অনুরোধ করব, সুজন কি মনে আছে কিনা, এখানে একটা গান ছিল, হাইরে ছুটিয়া চলিল মোদের তদন্ত মিশন। তা আমি সূত্রধরের ক্যারেক্টারটা করছি, বলছি, তো তুমি এই গানটা কি ধরতে পারবে কিনা আমার এই চেষ্টা করি। সংলাপটা শেষ হওয়ার পরে আর কি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই সোনার বাংলা, চতুর্দিকে কুলকুল রবে বয়ে চলছে পদ্মা মেঘনা যমুনা। উত্তরে আসাম ও ত্রিপুরা রাজ্য, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্বে বার্মা, দক্ষিণে বঙ্গোপসাগর। প্রকৃতিরই অপূর্ব লাস্যময়ী নতুন বাংলার ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের প্রাণ স্পন্দন বাংলাদেশ সচিবালয়। আমার এক বন্ধু, ব্যক্তিগত জীবনে প্রচন্ড নাস্তিক, বহু চেষ্টা তদবির করেও তাকে আল্লাহ খোদায় বিশ্বাসী করানো যায়নি। মাঝখানে শুনলাম বন্ধুটি ঘন ঘন সেক্রেটারিয়েটে যাতায়াত করছে। হঠাৎ একদিন খবর এলো বন্ধুটি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ছে। চিন্তা করে দেখুন, একজন কট্টর মার্ক্সবাদী নাস্তিক এভাবে আস্তিকে রূপান্তরিত হয়ে গেল। কৌতুক দমনে ব্যর্থ হয়ে বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম। তার উত্তরটা ছিল এইরকম: দোস্ত, সারাটা জীবন তো একজন নাস্তিক হিসাবেই কাটিয়ে দিয়েছি, কিন্তু যখনই সচিবালয়ে ঢুকেছি মনে হয়েছে সত্যি আল্লাহ বলতে একজন আছেন, নইলে দেশটাই অচল হয়ে যেত। কি এমন বিপ্লবী রূপান্তর ঘটলো আমাদের প্রশাসনে? বিখ্যাত উপন্যাসিক কিংবা উন্নাসিক কৃষ্ণচন্দ্রের ভাষায়, সুজন গানটা ধরো। কোন গানটা শুনতে চাচ্ছেন? ওই যে হাইরে ছুটিয়া চলিল। হাইরে ছুটিয়া চলিল মোদের তদন্ত মিশন, ঢাকঢোল পিটাইয়া তারা করে আয়োজন। হাইরে ছুটিয়া চলিল মোদের তদন্ত মিশন, ঢাকঢোল পিটাইয়া তারা করে আয়োজন। 3 জন মেম্বার দেখিতে কি চমৎকার, 3 জন মেম্বার দেখিতে কি চমৎকার। কারো আছে বাতের ব্যথা ব্রেন টিউমার, কারো আছে বাতের ব্যথা ব্রেন টিউমার। তারা লিখিবে তারা দেখিবে তারা কাটিবে ছিড়িবে, তারা হেলিয়া দুলিয়া কাশিয়া কাশিয়া সময় খাবারে করিবে। তারা বছরের পর বছরে ধরিয়া খসড়া তৈরি করিবে। এই
অবসরে পুরানো মন্ত্রী সবার পতনে ঘটিবে, নতুনে করিয়া আরো একে দলে ক্ষমতা দখলে করিবে। সবই তো বুঝিলাম, আমার রিপোর্টের কি হইবে? চীনা বাদামে ঠোঙ্গা হইয়া দন্ত খুলিয়া হাসিবে, চীনা বাদামের ঠোঙ্গা হইয়া দন্ত খুলিয়া হাসিবে, চীনা বাদামের ঠোঙ্গা হইয়া দন্ত খুলিয়া হাসিবে, চীনা বাদামের ঠোঙ্গা হইয়া দন্ত খুলিয়া হাসিবে। তারপর ভাই আপনার স্পিকারটা অন করেন। যাচ্ছে না। মিউট করা এটা। বাদামের ঠোঙ্গা হইয়া দন্ত খুলিয়া হাসিবে। আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা প্রবাসী, চঞ্চল ভাই আছেন আমার সাথে, আসলে আমাদেরও এরকম অনেক রিপোর্ট এই চীনা বাদামের ঠুঙ্গা হয়ে ঝুলতেছে, দন্ত খুলিয়া হাসিতেছে। সোলেন ভাই আজ থেকে কত বছর আগে এই নাটক লিখে গেছেন, কিন্তু আজকেও সেই চীনা বাদামের ঠোঙ্গাটা বন্ধ হয়নি, দন্ত আমরা বন্ধ করতে পারিনি, ওই দন্ত খোলাই রয়ে গেছে। যার জন্য আমি মনে করি যে এরকম এস এম সুলেমানকে আরো হাজারো বছর দরকার ছিল, আরো অনেক কথা বলার দরকার ছিল, মানুষকে আরো শিক্ষা দেওয়া দরকার ছিল যে কিভাবে এই চীনা বাদামের ঠুঙ্গাটা বন্ধ করা যায়, দন্তটাকে বন্ধ করা যায়। কিন্তু আমাদের আসলেই দুর্ভাগ্য, উনি এত কম সময়ে আমাদেরকে দিলেন যে আমরা আসলে এই চীনা বাদামের ঠুঙ্গাটা বন্ধ করতে পারলাম না। এবং আদৌ সোলেন ভাইয়ের পরে কেউ এসে চীনা বাদামের ঠুঙ্গা বন্ধ করতে পারবে কিনা বাংলাদেশে, সেটাও আমরা জানি না। কারণ ছোট্ট একটু কথা বলি, আমি কোনো রাজনৈতিক কথা বলতেছি না, কোনো রাজনৈতিক দলের কথা বলতেছি না, জাস্ট আমাদের কিছু দুঃখের কথা বলি। আমরা প্রবাসী, আমাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা, মুক্তিযুদ্ধের পরেই যে শব্দটা ইউজ হয় সেটা রেমিটেন্স যোদ্ধা। আমরা একটা টিকিট, যে টিকিটের দাম 1000, 1200, 1300, আর এখন করোনাকালীন সময় আমরা দুঃসময়ে আছি, আমাদের প্রবাসীদের কোনো জব নেই, চাকরি নেই, আমরা অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করতেছি। তার মধ্যেও যারা দেশে যেতে চাচ্ছেন, একবারই চলে যাচ্ছেন অনেকে, বেশিরভাগ লোক, সেই টিকিট 1200, 1300 টাকার টিকিট আমাদের কিনতে হচ্ছে 2500, 3000, 3500 টাকা। আসলে কি তাই না যে আমাদের ঠুঙ্গাটা এখনো দন্ত খুলিয়ে হাসতেছে? সুতরাং আমরা চাই এরকম হাজারো এস এম সুলেমান তৈরি হোক, হাজারো এস এম সুলেমান বারবার আসুক, এই চীনা মাধ্যমের ঠুঙ্গাটাকে বন্ধ করার চেষ্টা করুক। আসলে এস এম সুলেমান ভাইকে নিয়ে একদিনের 1 ঘন্টার একটা অনুষ্ঠান, এটা আসলে ওই সমুদ্রের মধ্যে জাস্ট একটা ফোঁটা পানির মতো। আমরা ওনার কথা বলে, ওনার স্মৃতিচারণ করে শেষ করতে পারবো না। তারপরে যতটুকু পাচ্ছি আমরা স্মরণ করতেছি। আসলে আমরা বলবো সুজনের কাছে আসি, যে সুজন, আমি চাই যে সোলেন ভাইয়ের সব নাটকের কথা তো আমরা বলতে পারতেছি না, আমাদের সময় সীমিত। তুমি যতটুকু পারো দুলান দুলান করে অন্তত কয়েকটা নাটকের গান আমাদেরকে উপহার দাও, আমরা একটু শুনি, তারপর আমরা আস্তে আস্তে অনুষ্ঠান শেষের দিকে যাব। আচ্ছা, আপনি তখন স্বপ্ন দেখো মানুষের গান নাটক সম্পর্কে একটু জানতে চেয়েছিলেন। আমি একটা মজার কথা বলি, মজার কথা যেটা হচ্ছে যে একদিন স্বপ্ন দেখো মানুষের একটা শোর আগের দিন হঠাৎ করে দলের একটি মেয়ে জানিয়ে দিল যে সে কালকে শোটা করতে পারবে না কোনো কারণে। তো আবার ওই মেয়েটির কোনো অল্টারনেটিভ ক্যারেক্টারও ছিল না যাকে আমরা উঠিয়ে নাটকটা কন্টিনিউ করতে পারবো। তো এটা শোনার পরে সোলান ভাই যেটা করলেন যে উনি ওনার মতো হারমোনিয়ামটা নিয়ে বসলেন, কারণ যেহেতু স্বপ্ন দেখা মানুষের গানগুলো হারমোনিয়াম প্লেটা আমি করতাম। তো তখন সোলান ভাই আমাকে বললো, সুজন এদিকে আসো। গিয়ে বসে, উনি তো জানেন আপনারা, তো উনি বা হাতে গিয়ে হারমোনিয়াম বাজাতেন। হারমোনিয়াম বাজাচ্ছে, আমাকে বললো কাগজ কলম নিয়ে বসো ওর পাশে। তা আমি কাগজ কলম নিয়ে বসছি, উনি হারমোনিয়াম গুনগুন করছে আর একটা করে লাইন বলছেন। বলে আমি যে লাইনগুলো বলবো এগুলো লিখে রাখ।
তিনি বলছেন, আমি সেই লাইনগুলো লিখে ফেললাম। লিখতে লিখতে দেখা গেল যে একটি গান দাঁড়িয়ে গেল এবং সুরটা করলেন, সুরটা আমাকে শেখালেন, তারপরে আমরা সবাই মিলে কোরাস করলাম। যে মেয়েটি আসছে বা কালকে মানে শোটা করতে পারবে না বলে আমাদেরকে জানিয়েছিল, জাস্ট সেই মেয়েটার ওই পুরো জায়গাটাকে স্কিপ করার জন্য উনি একটি ওই নাটকের সাথে মিলিয়ে একটি গান তাৎক্ষণিক তৈরি করলেন এবং তৈরি করে ওই গানটি আমরা ওই দিনই শিখলাম, ওই দিনই ওই করলাম ওইটা ওই এবং ওই দিন এটাকে নাটকে বসিয়ে আমরা ওই মেয়েটির জায়গায় এই গানটি দিয়ে স্কিপ করে পরের দিন কিন্তু আমরা ঠিকই নাটকে শো করেছিলাম। মানে শো মাস্ট গো অন, এটা কারোর জন্যই না। তো সেই গানটি যেটা সোহেল ভাই ইনস্ট্যান্ট আমাদের সামনেই লিখলেন, সুর করলেন এবং আমাদেরকে শেখালেন শো এর আগের দিন, এবং পরদিন আমরা ওই গানটি গেয়ে এবং নাটকের শোটি করলাম। সেটি একটু চেষ্টা করি শুনুন। স্বপ্ন আমার মুক্ত বিশ্ব, শুভ্র মানুষে তুমি। স্বপ্ন আমার মুক্ত বিশ্ব, শুভ্র মানুষে তুমি। শুদ্ধ বিবেক কল্যাণী সুখ আমার জন্মভূমি, আমার জন্মভূমি। রক্তে আমার প্রলয় নাচন, অনন্ত যৌবনে যুবতীর মন। রক্তে আমার প্রলয় নাচন, অনন্ত যৌবনে যুবতীর মন। দুরন্ত কৈশোরে ডালের চাকায়, দুরন্ত কৈশোরে ডালের চাকায়। ঝড়ের গতিতে ফিরে আয়, ঝড়ের গতিতে ফিরে আয়, ওরে আয় ফিরে আয়, ওরে আয় ফিরে আয়। স্বপ্ন তোমার হোক স্বপ্ন আমার, স্বপ্ন তোমার হোক স্বপ্ন আমার। হব বিশাল বটবৃক্ষ, স্বপ্ন দেখে জাগবে মানুষ, জাগবে মনুষ্যত্ব। স্বপ্ন দেখে জাগবে মানুষ, জাগবে মনুষ্যত্ব। চোখের তারার ইচ্ছে গুলো ভরে পূর্ণতা। তোমার আমার স্বপ্ন ভাসে ভরা পূর্ণিমা। তোমার আমার স্বপ্ন ভাসে ভরা পূর্ণিমা। এটি ছিল সেই গানটি যেটা আমরা সাথে সাথে সুলাদ ভাই শুরু করলেন এবং আমরা এটি দিয়ে নাটকটি পার করে দিলাম। আরেকটি গান ছিল যেটি বার্ড ফ্যান্টাসি নাটকের। ফুয়াদ ভাই একটু আগে যে ভাঙচুরের জায়গাটি বলে শোনালেন আমাদেরকে, মানে সংলাপগুলো, তার আগের অংশের ছিল যে দুজন মাস্তান এসে একটি হাসপাতালে চাঁদা দাবি করে এবং সেই গল্পটি নিয়েই ওই অংশটুকু এবং চাঁদাবাজরা চলে যাওয়ার পর যে মানে গানটি আমরা সংলাপ নাটকে ব্যবহার করেছি, সেটি আমরা একটি ছিল মানে একটু স্যাটার ধর্মী গান, যে সেটি একটু আমি দেওয়ার চেষ্টা করছি। প্রেস্টিজে পাঞ্চার হলুদেন দরবার, প্রেস্টিজে পাঞ্চার হলুদেন দরবার। উন্নত শিরে বোঝে বাজি চাঁদাবাজি, বিদেশি সে মেহমান কাপড়ে ছড়ালো খান। আরে বহু মূত্রের রোগী, আরে বহু মূত্রের রোগী। প্রেস্টিজে পাঞ্চার হলুদেন দরবার, প্রেস্টিজে পাঞ্চার হলুদেন দরবার। উন্নত শিরে ভোজে বাজি চাঁদাবাজি, বিদেশি সে মেহমান কাপড়ে ছড়ালো গান। আরে বহু মূত্রের রোগী, আরে বহু মূত্রের রোগী। সংকটে সন্ত্রাসে নাহি পরিত্রাণ, জন্মে অনীহা দেখায় মানব সন্তান। মানবে অভক্তিয়ার
দানবে সম্মান নমস্য নমো নমো বাবাজি মাস্তান নমস্য নমো নমো বাবাজি মাস্তান। ধন্যবাদ আমাদের বাদ সুজন। ফ্যান্টাসি নাটকের আরেকটি গান। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি সবাইকে, আনিকা মাহিন, ফুয়াদ সিদ্দিকী, চঞ্চল ভাই এবং সুজনকে আবারও বলবো, 1-2 মিনিটের মধ্যে সোলেন ভাই সম্বন্ধে তোমাদের মনের কথা বলো, এবং আমরা তারপর আমি অনুষ্ঠান শেষ করব। সবার কাছে তোমরা বিদায় নাও। আসলে সোলান ভাই সম্পর্কে আমরা আর কি বলবো, আমি ব্যক্তিগতভাবে ওনাকে পেয়েছি মাত্র 6 বছর, 95 থেকে 2001। এবং এই সময়টার মধ্যে আসলে বেশিরভাগ নাটকে আমি গানের সাথেই ছিলাম। যে কারণে অভিনয়টা আমি শুধু শেষ একটি নাটকই করতে পেরেছিলাম, একটি মঞ্চ নাটক এবং একটি পথনাটক। 2000 সালে কাল সকালে নাটকে দুটি ক্যারেক্টার চরিত্র করেছিলাম, আর তারপরে চলমান প্রকোগাথা নামে একটি পথনাটক। তো তার আগে 5 বছর আমি শুধু মঞ্চের কোনায় বসে হারমোনিয়াম বাজিয়েছি, এবং এই 5 বছর আমি শুধু ওনার নির্দেশনাটাই দেখেছি, কিন্তু আমি অভিনয় করার সুযোগ পাইনি। কিন্তু মানে আহ, কি বলবো, এটা উইংস এ বসে থেকে বা ফ্লোরে বসে থেকে ওনার ডিরেকশন দেখে আমি যতটুকু তখন শিখতে পেরেছি, তা দিয়ে আমি এখন টেলিভিশন মিডিয়ায় সেটাকে আমি বিক্রি করে খাচ্ছি। তো আহ, আসলে আহ, গুণী মানুষদের কাছ থেকে শেখার জন্য ওনাদের সংস্পর্শটা বা ওনাদের পাশে থাকাটাই জরুরি। এইটা জরুরি নয় যে ওনার সাথে আমাকে কাজটা একেবারে হাতে কলমেই করতে হবে, কারণ উনি যখন কাজগুলো করেছে আমি কিন্তু পাশে বসেই দেখেছি উনি কিভাবে অভিনয়টা, যেহেতু উনি একজন ভালো অভিনেতা ছিলেন, যারা অভিনয় পারতেন না বা হচ্ছে না, এক্সপ্রেশন হচ্ছে না, উনি কিন্তু অ্যাক্টিং করেও দেখিয়েও দিতেন। এই জায়গাগুলো আমি খুব কাছ থেকে দেখেছি, যে কারণে। এবং নাটকে গানের প্রয়োগ, আমি আমার মতো করে গান গাইতাম, কিন্তু নাটকের মুড বুঝে, নাটকের পরিবেশ বুঝে, নাটকের সংলাপের সাথে কিভাবে নিজের গানটাকে ওইভাবে ওই আবেগ দিয়ে ওই দরদ দিয়ে গাইতে হবে, এগুলো তো আসলে আমরা জানতাম না। এবং যখন আমরা সোলান ভাইয়ের সংস্পর্শে আছি, তখন কিন্তু সোলান ভাই হয়ে গেছেন, কিন্তু আমরা তখন একেবারেই মানে কি বলবো, সদ্য কৈশোর পার হওয়া। আমাদের সাথে ওনার বয়সের অভিজ্ঞতার অনেক ব্যবধান ছিল, কিন্তু ওই যে স্যার ভাই একটা কথা বলেছে, উনি সবসময় তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করতেন, যে কারণে আমরা খুব দ্রুতই ওনার, আর আমি একটু গান বাজনা করতাম দেখে আমি খুব দ্রুত ওনার খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। এটা আমার জন্য সৌভাগ্য। এবং যতটুকু শিখেছি তা বা ওনার কাছ থেকে তাই দিয়ে এখন মঞ্চ এবং টেলিভিশনে কাজ করে বেড়াচ্ছি। ধন্যবাদ। তোমার সাউন্ড আসতেছে না। এখন আসতেছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আসলে সোলান ভাইকে কি বলবো, আমরা ওনাকে একদিকে পিতার মতো শ্রদ্ধা করতাম, আবার যখন উনি আমাদের সাথে ক্রিকেট ম্যাচ খেলতেন বা বিভিন্ন খেলা খেলতেন, তখন মনে হতো যে উনি আমাদের বন্ধু। আমরা ওনার সাথে আহ, ছবিও দেখেছি। ছবিটার নামটা ঠিক মনে আসছে না। হুমায়ুন ফরিদি ছিলেন, সুজনের মনে আছে কিনা জানি না। বাসাবো হলকার মধ্যে খুব খুব ক্রিকেট সম্ভবত পালাবে কোথায়। পালাবি কথায়, হ্যাঁ পালাবি কথায়। তো তখন মনে হয়েছে যে আমার ফ্রেন্ডের সাথে বসে ছবি দেখছি। তো এরকম আর কি সোলান ভাইয়ের ব্যাপারটা। আর সোলান ভাইয়ের একটা ব্যাপার আজকে আলোচিত হয়নি, আমার কাছে মনে হয়েছে যে সোলান ভাই কিন্তু একজন ভালো কোরিওগ্রাফারও ছিলেন। এই আমাদের বার্ড ফ্যান্টাসি নাটক, বিভিন্ন নাটকে, গোলাপজান নাটকে উনি যেভাবে গোলাপজান। কমর কমর দুলিয়ে দুলিয়ে যে নাচের দৃশ্যগুলি দেখাতেন, তখন দেখে মনে হতো যে আমি যখন জানতাম না যে উনি ওভাবে কোরিওগ্রাফার বা বাংলাদেশে যারা প্রতিষ্ঠিত কোরিওগ্রাফার ছিলেন তাদের মধ্যে একজন না উনি, বা ওভাবে না, তো কখনোই বোঝা যায় না। কোরিওগ্রাফার হিসাবেও উনি অনেক উপরের লেভেলের ছিলেন আর কি। আর সোলন ভাই এই যে নতুন দিক দিয়ে কাজ করতেন, যে শেখানোর ব্যাপারটা, যে আমি আজকে কথা বলছি এখানে বসে, আসলে সোলেন ভাই শিখিয়ে দিয়েছেন যে কিভাবে কথা বলতে হয়।
বার্ড ফ্যান্টাসি নাটকের সময় আমি যে ডায়লগটা বলেছিলাম সেটা কিভাবে বলতে হবে, সেটা একটা ড্রেস ছিল। ড্রেসটা ওই আমরা খালি গায়ে ছিলাম, হাতের মধ্যে একটা ইয়ে ছিল, পাইপ ছিল, সিগারেট খাওয়ার, লুঙ্গি পরা ছিল, লুঙ্গিটা হাঁটুর উপরে উঠানো ছিল। তো এই যে এই দৃশ্যগুলি, ওটা যখন ওভাবে ড্রেসটা পরে আমি মঞ্চে বা রিহার্সাল করতে পারছিলাম না। তো সোলেমান ভাই যে ওই দৃশ্যগুলি কিভাবে করতে হবে, ডায়লগটা কিভাবে ছাড়তে হবে, মানে একজন শিক্ষক হিসাবে উনি অনেক বড় মাপের একজন শিক্ষক ছিলেন। আমরা এই ব্যাপারটা এখন খুবই ফিল করি। এখনো যখন নাটক করছি তখন বিভিন্ন ডিরেকশনও দেখছি, কিন্তু সোলেমান ভাইয়ের মতো এইভাবে হাতে ধরে ধরে বা কিভাবে করতে হবে এই শিক্ষক আমরা আর পাচ্ছি না আসলে। তো আর কি বলবো, সোলেমান ভাই হয়তো দূরে চলে গেছেন, কিন্তু আমাদের অন্তরের ভিতরে আমরা ধারণ করি। আমরা থিয়েটার আর্টে যারা আছি আমরা সবসময় মনে করি যে সোলেমান ভাই আমাদের মাঝেই আছেন। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ওনার শেখানোর যে অংশগুলি আছে বা যতটুকু শিখেছি ততটুকু ওই সোলেমান ভাইয়ের কাজগুলি করেই আমরা যাব। এবং সোলেমান ভাইয়ের যেই এই ওই যে মরণোত্তরের ব্যাপারটা যেটা কথা উঠেছিল, তা আমরা মনে করি যে সোলেমান ভাইয়ের যেই নাটকগুলি আছে, আমরা যদি সেগুলি আবার নতুন করে বিভিন্ন দল, শুধু আমরা না, থিয়েটার আর্ট না, বিভিন্ন দলগুলি যদি সেই নাটকগুলি মঞ্চস্থ করে, তাহলে আমার মনে হয় যে কোনো এভাবে মরণোত্তর পুরস্কারের থেকেও অনেক বড় ধরনের পুরস্কার মানে এটা আহ, আহ, দেওয়া হবে। এবং মানুষ জানতে পারবে, আজকের প্রজন্ম আমরা যারা সোলান ভাইয়ের সংস্পর্শে ছিলাম তারা ছাড়াও পরবর্তী প্রজন্ম জানতে পারবে সোলান ভাই কি ছিলেন, বা উনি কি ধরনের নাটক করতেন, বা একসময় বাংলাদেশে কি ধরনের নাটক হতো। আমি একসময় বাংলাদেশে কি ধরনের নাটক হতো এই কথাটা এই কারণেই বললাম যে এখন সোলান ভাই যে ধরনের নাটক করতেন সেই ধরনের নাটক আমরা ঢাকা মঞ্চে দেখছি না আসলে। তো আমি আর কথা বাড়াবো না। তো সোলান ভাই যেখানেই থাকেন আমাদের মাঝেই আছেন, আমরা সোলান ভাইকে ধারণ করি থিয়েটার আর্ট ইউনিটে। ধন্যবাদ ধন্যবাদ। সবাইকে। ধন্যবাদ ফোয়াদের দিকে। আমরা অনুষ্ঠানটা শেষ করব সুজন, মায়ার সাগর পাড়ি দিয়ে গানটি দিয়ে। এটা তুমি এবং আনিকা যদি শেষ মুহূর্তে, আমি সোলাইমান ভাই সম্বন্ধে ছোট্ট একটা ইতিহাস বলবো, এখন না, তখন তোমরা ব্যাকগ্রাউন্ডে গানটা দিও। এখন আমরা আনিকার কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো, বিদায় নাও দর্শকের কাছ থেকে। আহ আরেকবার ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাকে অন্তর্ভুক্ত করবার জন্য। বহুদিন পর আমি তিনজনকে দেখছি, ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। চঞ্চল ভাই। হ্যাঁ সৌরভ ভাই, আমি সুজন এবং ফুয়াদের কথা কথা করে প্রণোদিত হলাম সোলান ভাই সম্পর্কে। আমি একটা সত্যি কথা বলবো, যদিও অনেক সত্যি কথা এখন বলা যাচ্ছে না। সোলান ভাই সমাজটাকে যেখানে রেখে গেছেন সেখানেই থেমে আছে। শুধু সেখানে থেমে নেই, আমার মনে হয় সেখান থেকে কাঙ্ক্ষিত বাংলাদেশে আজকে সাম্প্রদায়িকের বিষ বৃক্ষ। আজকে আরেকটা কথা আমার না বললেই নয়, সেটা হলো যে আমাদের এই সময়ের বুদ্ধিজীবী যারা, তাদের সিংহ আরেক অংশ ক্ষমতার সাথে ভাগাভাগি, আরেক অংশ ক্ষমতার বিরোধিতা। অবস্থা সত্য কোনটা, সুন্দর কোনটা, এটা আমরা আসলে এই মুহূর্তে জানতে পারছি না। আমাদের কোথায় যাওয়া উচিত লক্ষ্য নেই। আমাদের সুবর্ণ বন্দরের যে একটা নির্দিষ্ট জায়গা, সেই জায়গাটা আমাদের এখন জানা নেই। তো আজকে যদি এই সময়টায়, আমি জানি না কি হতো, কিন্তু এই সময়টায় সোলাইমান ভাইকে দরকার ছিল। কিন্তু কি কারণ, প্রতিটা ক্ষেত্রে সমাজের বিভিন্ন বাক মানুষের দরকার হয় যে সেই বাকটাকে একটু সরল করে দেওয়ার জন্য। তো সোলাইমান ভাইয়ের অনুপস্থিতি আমরা অনুভব করছি। এবং যেটা যে কথাটা বলে গেল যে তাকে মরণোত্তর পুরস্কার দেওয়ার চেয়ে বড় পুরস্কার হবে যে তার যে সৃষ্টিকর্ম যেটা আছে, সেই সৃষ্টিকর্মগুলোকে শুধু এককভাবে সোলাইমান ভাইয়ের সংগঠনই না, অন্যান্য সংগঠনগুলো সেটা যদি আমাদের নতুন প্রজন্মের কাছে নিয়ে আসে, তাদের চোখ খুলে দেয়,
তাহলে সেটি হবে সবচেয়ে বড় পুরস্কার তাকে দেয়া। আর একটা কথা শেষ মুহূর্তে বলেই, অনিকা মাহিনের ব্যাপারে, একজন প্রবাসী কবি, আমেরিকাতে উনি থাকেন, কবি জুলি রহমান। উনি খুব মেয়ে আমেরিকার কোথায় থাকে আমি বলতে পারিনি, কারণ আমি তো ভালো জানি না। আমি তাকে বলেছি, কবি জুলি রহমানকে বলেছি, ও নিউ জার্সিতে থাকে কবি জুলি রহমান, আমি তাকে বলেছি আমি জেনে তোকে জানাবো। তো সবাই আপনারা যারা ছিলেন এখানে ভালো থাকুন, এবং যারা দর্শকরা দেখলেন তাদের সবাইকে রজনীগন্ধা শুভেচ্ছা। পাশাপাশি একটা আবদার দাবি থাকবে যে শুধু শুনে আপনারা ক্ষান্ত হবেন না, আমাদের সলমান ভাইয়ের যে সৃষ্টিশীল জিনিসগুলো আছে সেটার যে পসরা আছে সে আমাদের নতুন প্রজন্মের ঘাটে ঘাটে নিয়ে যাবেন, এর প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আনিকা মাহিন, তোমার শহরের নামটা একবার একটু বলে দাও। উনি একজন সল্ট লেক সিটি। ধন্যবাদ। সল্ট লেক সিটিতে। ধন্যবাদ সবাইকে আমার এবং উৎসব টেলিফিল্মের ডাকে সাড়া দেওয়ার জন্য। আসলে আমারও খুব ভালো লাগতেছে যে সেই একাকে আমি আসলে 2004 সালে দেখে এসেছি, আজ 2020 সাল, 16 বছর, অনেক সময়। সবারই একই ব্যাপার, সুজন, ফুয়াদ সিদ্দিকী, সবাইকে আমি প্রায় মনে হয় 13-14-15 বছর ধরে দেখি না। তো আমার হাতে দুটা বই আছে, এটা এস এম সুলেমান নির্বাচিত নাটক, আমি একটু দেখাই, এবং আরেকটি বই আছে এস এম সুলেমান নাট্যত্রয়ী। এই দুইটা বইয়ে সুলেমান ভাইয়ের মৌলিক নাটক সহ অনেক নাটক আপনারা সংগ্রহ করতে পারেন। এস এম সুলেমান 1953-2001, বাবা আহমেদ মিয়া, মা আসিয়া খাতুন। 29 সেপ্টেম্বর 1953 সালে ভারতের আসাম রাজ্যের দিগবয় শহরে জন্মগ্রহণ করেন। তার স্থায়ী নিবাস চট্টগ্রামে। 2001 সালের 22 সেপ্টেম্বর অকাল প্রয়াত হন। তিনি একাধারে নাট্যকার, নির্দেশক, সংগঠক, অভিনেতা, গায়ক ও সঙ্গীতকার। বাংলাদেশে নবনাট্য আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। সঙ্গীত ও কোরিওগ্রাফির সফল প্রয়োগের মাধ্যমে স্বাধীনতার উত্তর বাংলাদেশে নবনাট্য ধারা নির্মাণ করেন এই নতুন আঙ্গিক, যুক্ত করেন নবতর মাত্রা। অসাধারণ ব্যঙ্গরসে তিনি সমকালীন রাজনীতি, ধর্ম ব্যবসা, সামরিক স্বৈরাচার আর আমলাতন্ত্রের যাতাকলে পিষ্ট সমাজের ছবি এঁকেছেন তার নাটকে। 30টিরও বেশি নাটক রচনা ও রূপান্তর করেছেন, নির্দেশনাও দিয়েছেন সমতি। উল্লেখযোগ্য নাটক ইঙ্গিত, এই দেশে এই বেশে, কোড মার্শাল, গোলাপজান, আমিনা সুন্দরী, গনিমিয়া একদিন, আহ কমরেড, ইন্সপেক্টর জেনারেল, জনতার শত্রু, বাদ ফ্যান্টাসি, স্বপ্ন দেখো মানুষ, ছাপা পাগলার প্যাচাল প্রভৃতি। তার রচিত ও নির্দেশিত নাটক আমিনা সুন্দরী আমেরিকার অফ ব্রডওয়ের প্রথম বাংলা নাটক হিসাবে মঞ্চায়ন হওয়ার গৌরব অর্জন করেন। আমি এর সাথে একটা লাইন সংযুক্ত করতে চাই, চঞ্চল ভাইও আমার সাথে মনে একমত হবেন, যে মরুভূমি সৌদি আরব এর মতো জায়গায় আমিনা সুন্দরী রিয়াদ বাংলাদেশ প্রযোজনায় এবং আমার নির্দেশনায়, এটা একটা ইতিহাস। এটার সাথে আরেকটি ইতিহাস আছে যে সৌদি আরবের মতো জায়গায় প্রথম কোন নাটক মঞ্চস্থ হয়েছে টিকিটের বিনিময়ে, সেটা হলো এস এম সুলেমানের আমিনা সুন্দরী। এটা সৌদি আরবের জন্য একটা ইতিহাস, রিয়াদ বাংলাদেশের জন্য একটা ইতিহাস, রিয়াদ বাংলাদেশ থিয়েটারের জন্য ইতিহাস। আমি মনে করি রিয়াদ বাংলাদেশ থিয়েটার সারা জীবন এস এম সুলেমানকে স্মরণ করবে, ওনার আরো নতুন নতুন নাটক নির্দেশন দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এস এম সুলেমান কালান্তর, পদাতিক নাট্য সংসদ, ঢাকা পদাতিক, অন্যদল নাট্য সম্প্রদায় ও থিয়েটার আর্ট ইউনিটের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের 2 দফা নির্বাচিত সেক্রেটারি জেনারেল। শিল্পকলায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার 2014 সালে তাকে 21 পদকে ভূষিত করেন। আরো অনেক পুরস্কার উনি পেয়েছেন, যেগুলির নাম আমি এখন আর বলবো না।
যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ। আমাদের সাথে শেষ মুহূর্তে জয়েন করেছিলেন নীলকাব্য, একজন কবি, শিউলি খান। শুভকামনা রইল আমাদের জন্য, উৎসব টেলিফিল্মের জন্য। আমি জানি না উৎসব টেলিফিল্ম আজকের এই আয়োজনে এস এম সুলেমান ভাইকে সাধারণ মানুষের কাছে কতটুকু জানাতে পেরেছে, কতটুকু আসলে দিতে পেরেছে ওনার সম্বন্ধে। তবে আমার কাছে ভালো লেগেছে, আমি কিছুদিন আগে ঈদে একটা প্রোগ্রাম করেছিলাম, এস এম সুলেমান, গোলাপজান, একজন গোলাপজান, সেখানে সেই দিনের ভালোবাসা, সেখানে উপস্থিত ছিলেন আমাদের, আসলে কি বলবো, যে সোলেমান ভাইকে যেরকম পিতৃ পরেই আমরা স্থান দিয়েছি, সেরকম আরেকজন ব্যক্তিত্ব, তিনি রোকেয়া রফিক বেবি। সেদিন অবশ্য বেবি বাবা বলছিল যে একাকে আমার সাথে আনলেই পারতি। আমি বলছি, না বেবি বাবা, আমি একাকে আপনার সাথে আনবো না, একাকে একাই আনবো, কারণ একার কাছ থেকে আমি একাই কথা শুনতে চাই সোলেমান ভাই। এই জন্য আবারও ধন্যবাদ একাকে, যে আজকে তুমি তোমার আসলে অনেক ব্যস্ততা, বিদেশে প্রবাসী জীবনে আমরা জানি, সেখান থেকে তুমি অনেকক্ষণ সময় আমাদের সাথে থাকলে। ধন্যবাদ চঞ্চল, শাহজাহান চঞ্চল ভাইকে, উনিও অত্যন্ত ব্যস্ত মানুষ, সেখান থেকে আমাদেরকে অনেকটুকু সময় দিয়েছে। আর ফুয়াদ সিদ্দিকী এবং সুজন, অশেষ ধন্যবাদ। আমরা সোলেমান ভাইকে কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না, তারপরে আবারও উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে অপসংস্কৃতির বিরুদ্ধে সংস্কৃতির লড়াই করার জন্য আমাদের সংস্কৃতি কর্মীদেরকে বলবো, আহ্বান জানাবো, আসুন আমরা এস এম সুলেমান মাত্র একজনকে হারিয়েছি, কিন্তু আমার মনে হয় এস এম সুলেমান অনেকগুলি এস এম সুলেমান তৈরি করে গেছে। এই এস এম সুলেমান আমরা মনে করি যে আমরা এক একজন একনিষ্ঠ সৈনিক এস এম সুলেমানের, তারা যতদিন বেঁচে আছি আমরা আরো এরকম এস এম সুলেমান তৈরি করে রেখে যাওয়ার জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এবং পরিশেষে আমি সুজন এবং একা ফুয়াদ সবাই একসাথে আমরা মায়ের সাগর পাড়ি দিতে দিতে চলে যাই আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে। সবাইকে ধন্যবাদ। তোমার ইয়েটা বন্ধ, সুজন, ফুয়াদ, আমাদের মাইক্রোফোনগুলি বন্ধ। মায়ার সাগরে পাড়ি দিয়ে মিশেছে মাটির কোলে, আপন মাঝে ডুব দেব বলে, আমি আপনার মাঝে ডুব দেব বলে। মায়ার সাগর পাড়ি দিয়ে মিশেছে মাটির কোলে, আপন মাঝে ডুব দেব বলে, আমি আপনার মাঝে ডুব দেব বলে। পালক ছুঁয়ে তারার স্বপ্ন দেখেছি, অন্ধকারে বসে আলোর ছবি এঁকেছি, আমি অসীম আকাশ হয়ে তোমার ছুঁয়েছিলাম মন, মিলল না তো এই জীবনে মানিকের রতন, তাই ব্যাকুল হয়ে গেলাম মিশে ডুব সাঁতারের নীল জলে, আপন মাঝে ডুব দেব বলে, আমি আপন মাঝে ডুব দেব বলে। সাগর পাড়ি দিয়ে মিশেছে মাটির কোলে, আপন মাঝে ডুব দেব বলে, আমি আপন মাঝে ডুব দেব বলে, আমি আপন মাঝে ডুব দেব বলে। ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের আয়োজন
SM সলেমান উৎসব সমাপ্তি ঘোষণা করছি। আমরা উৎসব টেলিফিল্মের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ সময় আমাদের সাথে আপনারা ছিলেন, দর্শক হিসেবে যারা ছিলেন, যারা শুনেছেন দেখেছেন সবাইকে ধন্যবাদ। আমরা আশা করি আবারও কোনো এক সময় আপনাদেরকে এরকম হঠাৎ করে নিয়ে আসবো SM সলেমানকে আপনাদের সামনে, আবার নতুন করে উপস্থাপন করব নতুনদেরকে নিয়ে SM সলেমান সম্বন্ধে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।